system having junctions of very high and low series impedance, long extra high voltage line, large series capacitances, series and shunt compensation. These factors affect the convergence. আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে কনভার্জেন্সের জন্য আমরা চলো আমরা ইকুয়েশনটা দেখি, ইকুয়েশন দেখলে বোঝা যাবে। আমি আজকে তোমাদের কোত্থেকে বুঝাবো নিউটন রাপসনটা সেটা চিন্তা করতেছি আর কি, কিভাবে তোমরা বুঝতে পারবা। ইয়েটা কোথায় আমাদের নোট ইকুয়েশন। আচ্ছা, এটা দেখতে হবে। এখানে দেখো তো কি কি প্যারামিটার গুলো আছে। ভোল্টেজ আছে কি? ভোল্টেজ কিন্তু আছে, বাসের ভোল্টেজ, এবং সেই সাথে কিন্তু ইম্পিডেন্স গুলো রিলেটেড, তাই না? এই দুটো মাথায় রাখো। তারপর আমরা চলো কথায় চলে যাই। 14.5 না? এখানে আসছি তো না? Reliability of ill condition systems such as system having junction very high and low series impedance. ইকুয়েশনে কিন্তু আমাদের ইম্পিডেন্স আছে, দেখেছে, বা অ্যাডমিটেন্স y1112। সো কোন একটা সিস্টেমের স্পেসিফাইড আমরা আশা করব যে এখানে ল ইম্পিডেন্স থাকবে, তাই না? ল ইম্পিডেন্স বা ইনভার্স অফ দ্য ইম্পিডেন্স, যেটা আমরা ইকুয়েশনে y আকারে লিখে z এর। এখন যদি ইম্পিডেন্স কোন আকারে বেশি বা কম হয়ে যায়, বেশি বা কম হলে আমাদের রেজাল্ট কিন্তু বিশাল চেঞ্জ হবে। দেখছো ওখানে কিন্তু ভ্যালুটা আছে, মানে এটার সাথে আমাদের প্রতিটা পয়েন্টের ভোল্টেজ কারেন্ট একটা রিলেশন আছে। আবার যদি ভোল্টেজটা হাই হয়ে যায়, হ্যাঁ, হাই এক্সট্রা হাই ভোল্টেজ বলতে বোঝায় তোমার আমরা যেটা 400 বলি এর উপরে যে ভোল্টেজ গুলো হতে পারে। আচ্ছা, আমার দেশে হয়তো নাই, কিংবা এমন যদি হয় লাইনের ক্যাপাসিটেন্স গুলো অ্যাড হয়ে যায়, বিশেষ করে এটাও কিন্তু ইম্পিডেন্সকে চেঞ্জ করে। সেক্ষেত্রে দেখা যাবে যে কনভার্জেন্ট হওয়ার কথা, ধরো আগে ছিল ইম্পিডেন্স হচ্ছে 2 ওহম, এখন লাইনের কারণে সেটা এটা -1 এ চলে আসছে। তো সেক্ষেত্রে আগের যে কনভার্জেন্স হওয়ার কথা, দেখো রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরকম যদি অ্যাব্রাপ্ট চেঞ্জ হয় অ্যাফারেন্ট ইফেক্টের কারণে বা ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়, সিরিজ শান্ট কম্পেনসেশন যেগুলো আমরা ইউজ করি, কম্পেনসেশন গুলো ফ্যাক্ট ডিভাইস গুলা, ফ্যাক্ট ডিভাইসের কাজ হচ্ছে যে তোমার ল্যাগিং পাওয়ারটাকে কম্পেনসেট করার জন্য করেসপন্ডিং রিডিং কে সাপ্লাই দেওয়া। তাহলে তুমি দেখো আমাদের আগে যে কনভার্জেন্ট হওয়ার কথা, এখন এই ভ্যালুগুলো কিন্তু অ্যাড হলে কনভার্জেন্ট পয়েন্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, দেখা যাবে যে কনভার্জেন্স কি হচ্ছে, হয়তো আরো বেশি ইটারেশন লাগতেছে। এই কথাগুলো বলা হচ্ছে আমরা যখন ফ্যাক্ট ডিভাইস গুলো ইউজ করব, কিংবা ইল কন্ডিশন বলতে বোঝাচ্ছে যখন অনেক বেশি সিরিজ ইম্পিডেন্স শো করবে। আমরা আমাদের লাইনে কিন্তু ইম্পিডেন্স যথেষ্ট কম থাকে, খেয়াল করবো। ইভেন আমরা রেজিস্ট্যান্সকে অমিট করে থাকি, অমিট করে এই জন্য আসলে কম থাকে, কিন্তু কোনো কারণে যদি এগুলো বেশি হয়ে যায় মানে ওয়াইল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আবার ভি যদি চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, দেখা যাবে এক্সট্রা হাই ভোল্টেজের ক্ষেত্রে ঘটনা ঘটে, তোমার রিসিভিং এন্ড থেকে ভোল্টেজ বেড়ে যেতে পারে, তাই না? আবার লং লাইনের ক্ষেত্রে একদম লং ট্রান্সমিশন লাইন যেতে হয়, সেক্ষেত্রে আবার যে ক্যাপাসিটি ইফেক্টটা বেড়ে যেতে পারে। এগুলো কিন্তু আমাদের যে কনভার্জেন্ট এটাকে কিন্তু কি করতে পারে, ডিলে করতে পারে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে তাকে যে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা আমাদের এগুলো অবশ্যই থাকবে, ফ্যাক্ট ডিভাইস গুলো থাকবে, হ্যাঁ, আমাদের ফল্ট হতে পারে, হ্যাঁ, লম্বা লাইনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। এসব যেন আমাদের কনভার্জেন্ট প্রপার্টিকে কি করতে না পারে, হ্যাম্পার করতে না পারে। আমরা এমন প্রোগ্রাম ডিজাইন করতে হবে যাতে এগুলোকে সে অ্যাড্রেস করতে পারে বা এগুলো নিয়েও সে অ্যানালাইসিস করতে পারে। এটাই মানে মেইন কথাটা বলা হয়েছে। কথা বুঝতে পেরেছ? আমি জানি না
হ্যাঁ, হ্যাঁ। না, এক কথা হচ্ছে যে সবকিছুকে সে অ্যাড্রেস করতে পারবে। এই এটাই মূলত বলা হইছে আরকি। আচ্ছা যাই হোক, না আমরা গস স্যাডেলে আলফাটাকে ইউজ করে থাকি। গস স্যাডেলের ক্ষেত্রে আলফা। যেটা আমি এটা একটু ব্যাখ্যা করব পরে। দেখি এখান থেকে যতটুকু বোঝা যায়, এখান থেকে যতটুকু বোঝা যায় সেটা আমরা বুঝবো। বাকি আমার স্লাইড আছে সেখান থেকেও বোঝার চেষ্টা করব। ঠিক আছে? যদি বুঝে যাও তাহলে ওয়েল এন্ড গুড। না হলে আমরা আরেকটা স্লাইড থেকে আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা তার আগে আমরা গস স্যাডেলে আরেকটা অঙ্ক করতে পারি। কি করতে পারি বলো তো? গস স্যাডেলে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলার সাথে, সাথে দেখছি যে তোমাদের কোনটা বোঝানো সহজ হবে। আচ্ছা। আগেরটার সাথে মিলিয়ে যেটাকে তোমাকে বোঝাতে পারবো সেটা আমি তোমার জন্য দিব। আচ্ছা এখানেও মোটামুটি আছে। এখানেও খুব একটা খারাপ না। আচ্ছা ঠিক আছে, এটাও সহজ মোটামুটি। ঠিক আছে? তবে তার আগে ইয়া মেথডটা একটু করে নিই। এই আমরা গত ক্লাসে গস সেটেল মেথডে এটা কোনটা আশফাকের বই থেকে করেছিলাম তাই না? সেটা কি ছিল? কি বাস ছিল বলতো? পিভি বাস নাকি পিকিউ বাস? সবগুলা? এই স্যার পিবি বাস। পিকিউ বাস ছিল। পিভি বারটা আচ্ছা পিকিউ বাসে একজন পিভি বলছে। পিকিউ বাস আমরা কি কি বের করেছিলাম? বলো না। স্যার ভোল্টেজ আর থিটা। আচ্ছা বলতেছি আমরা। আচ্ছা। আর যদি পিভি হয় তাহলে আমরা কি বের করব? জেনারেটর বাস, তখন স্যার আমরা কিউ আর ডেল্টা বের করব। আচ্ছা কিউ এবং ডেল্টাটা বের করতে হবে। সো আজকে মূলত আমরা কিউ এবং ডেল্টা বের করব। আমরা বারবার কথা বলেছি। এখানেও এই যে দেখো 6.4 নাগরাত কোথার বইটা আমি দিয়ে দিব তোমাদেরকে। কনফিউজ কিছু না, বইটা আসলে কিনে নিতে হয় তো। ওরা আমি ডাউনলোড করেছি ঠিকই, বাট কোন এক ব্যক্তি এটাকে স্ক্যান করে দিয়ে দিয়েছে আর কি। ঠিক আছে, চলো প্রথমে আমরা এই দেখা যাচ্ছে তো নাকি এই ছেলেরা? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা আমরা রেকর্ড শুরু করে দিই। এটা হচ্ছে তোমরা শুরু থেকেই দেখতে পারো। এটা কোনো সমস্যা নেই। একই রকম, এক একজন হয়তো কথাগুলো ডিফারেন্ট ভাবে বলেছে, বাট মোরাললেস সবকিছুই একই রকম। স্যার এখানে একটা কানেকশন আছে তাই না? স্যার চারটা বাস। এখানে এটা কালো করে দিই তাহলে মনে হবে যে এইটাকে পরে আমরা গ্রুপ করে নেব। এখানে একটা, তারপরে ইন বিটুইন একটা ইন্টার কানেকশন আছে। এই আর বাকিগুলো তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা এই হচ্ছে এটার ভ্যালুটা। ওকে, আমরা মোটামুটি এটা কি হ্যাঁ
আচ্ছা আমরা মনে হয় অ্যানোটেট কেটে দিই, বোঝা যায় মনে হয়, তাই না? এটা আমাদের লাগবে। হ্যাঁ, এখানে তো বারবার আসা যাবে না। একটা অঙ্কে বুঝবা, এবার ভ্যালু চেঞ্জ করে দিলেও যেন তোমাদের পক্ষে বোঝাটা সহজ হয় আর কি, এটা হচ্ছে আমার উদ্দেশ্যটা। চলো এখন আমরা অঙ্ক করতে অসুবিধা নেই, আমি যেগুলো করেছি এগুলো প্র্যাকটিস করলে তুমি কিছু আইডিয়া পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, এই 6.5 ফিগারটা আমরা নিয়ে এসেছি। এই ফিগারের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে জেনারেটর আর কানেক্টেড এট অল 4 বাসেস। আচ্ছা, 4টা বাসে যদি জেনারেটর কানেক্টেড থাকে, তাই না, তাহলে বাসগুলো কি, আচ্ছা কানেক্টেড অল বাস, 4টা বাসে জেনারেটর আছে, তার মানে 1 2 3 4। ওকে, এখানে নোট কয়টা বলো তো? 1 2 3 4টা, 4টাই আছে, তাই না? জি স্যার। ওয়াই লোড আর এট বাস 2 and 3। আচ্ছা 2 এবং 3 এর মধ্যে লোড লাগানো আছে, এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে। আচ্ছা, এটা কোনো সন্দেহ? তার মানে আমরা এটা বুঝে গেছি 3 এবং 2 হচ্ছে কি বাস? রেফারেন্স। এই লোড বাস। লোড লোড বাস, বাস। লোড বাস মানে পিকিউ বাস। হ্যাঁ, পিকিউ বাস। ভ্যালুস অফ রিয়েল এন্ড ফিকটিভ পাওয়ারস আর লিস্টেড, এবং এখানে সবগুলা ভ্যালু দেয়া আছে। আচ্ছা 6.3 এই ডাটাটা গুলো আছে। অল বাসেস আদার দেন দ্য স্ল্যাক আর পিকিউটেড। ও আবার একটু কনফিউজ করে আবার বলতেছে আসলে সবগুলো হচ্ছে পিকিউ বাস। পিকিউ বাস মানে কি? লোড বাস। তবে সেই সাথে বলতেছে প্রতিটা নোড আবার জেনারেটর লাগানো আছে, মানে এখানে একটা জেনারেটর আছে, হ্যাঁ এখানে একটা আছে, ঠিক আছে, সবটাতেই লোড লাগানো আছে। সরি, স্যার জেনারেটর এখানে লাগানো। কি স্যার তিনটাই কি স্যার লোড বাস? হ্যাঁ হ্যাঁ, এই শেষের কথাটা আবার বলে দিছে। শেষের কথাটা অল বাসেস আদার দেন স্ল্যাক, মানে স্ল্যাক ছাড়া বাকি সবগুলো পিকিউ টাইপ। আর পিকিউ টাইপ মানে কি? লোড বাস। লোড। এজন্য আবার আচ্ছা ওই কথা না বুঝলে এবার নিচে তাকাও, ডাটাও কিন্তু দিয়ে দিছে। জি স্যার। আচ্ছা এই যে দেখো পিকিউ 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 আর স্ল্যাক বাস তো আসলে। আচ্ছা এখন মানে আমরা voltage। গত ক্লাসে যেভাবে করেছি ঠিক সেভাবে আগাবো, তাই না? তুমি কি এখান থেকে ওয়াই বাসের ভ্যালুটা বের করতে পারবা এখান থেকে, এই ছবি থেকে? পারা যাবে না? জি স্যার পাওয়া যাবে। আচ্ছা তবে এখানে একটু অতিরিক্ত যে কাজটা করতে হবে, যেমন 1 থেকে 2। এই শোনো না, একটু শোনো তারপরে কাজ করো। 1 থেকে 2, এই 1 থেকে 2 এর মধ্যে আমাদের কিসের ভ্যালু দেয়া আছে? এই যে 1, এটা হচ্ছে 2, তাই না? দেখতে পাচ্ছ? জি স্যার। ইম্পিডেন্সের যে ভ্যালু ভ্যালুটা স্যার। দেয়া আছে, হ্যাঁ তোমাদের একটু অতিরিক্ত কাজ করতে হবে। 0.05 প্লাস হ্যাঁ প্লাস এখানে আর আসছে কিন্তু, হ্যাঁ যে 0.15। 15। আচ্ছা এটা কিসের ভ্যালু? এই যে এটা কিসের ভ্যালু? ইম্পিডেন্স। হ্যাঁ এটাই বলতেছিলাম যে 1 2, তাই এখানে দুইটা কাজ করতে হবে, এটাকে অ্যাডমিটেন্সে নিয়ে যেতে হবে। তাহলে y12 কত হবে তুমি নিজে বের করো। হ্যাঁ ইনভার্স করে যা হয়, এই স্যার 1/0.05 কি 20 হয় নাকি কত হয়? স্যার আমাদের স্যার পার ইউনিট সিস্টেমে স্যার আমার রেজিস্টারের মানটা খুব ভ্যালুয়েবল, আমরা ওটাকে স্যার নেগলেক্ট করে দিই না স্যার? না না না, ওগুলো তো নেগলেক্ট করে দাও, ওগুলো তো ছিল না, যে ওখানে ছিল না। ওখানে দেখবা যে ওই আশপাশের বই দেখো, আমরা তো ল্যাবেও করেছি। এই দেখো অনেক কম তো, এই যে দেখো এই জন্য অনেকে এটাকে নেগলেক্ট করে আর কি। কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে, দেওয়া থাকলে তো তোমাকে ভাবে ইউজ করতে হবে, তাই না? এখন এটা উল্টাও না, বলো একটা বলো। 2 এটা বললে minus তাহলে 6 বুঝবো স্যার, না। 2 স্যার 2 minus 6i। তাহলে 2 মাইনাস 6i। 6, হ্যাঁ 6, এই যে Yeah, একইভাবে, হ্যাঁ একইভাবে তুমি এই সবগুলোর জন্য তোমার প্রথম কাজ হচ্ছে এই ভ্যালুগুলো বসায়। এরপর কি তুমি y11 12 এগুলো বের করতে 1 পারবে না? 3 পারা যাবে তো? 0। হ্যাঁ হ্যাঁ, এই সবগুলা তোমার কাজ হচ্ছে। তাহলে এই অঙ্কের আমরা সবাই জানি প্রথম কাজ হচ্ছে y বাসটাকে বের করে, তাই না? ওকে জি স্যার। আচ্ছা এটা হলো ওরা, আমরা এতটুকু তো বুঝলাম, এটা আগের কাজ, সবগুলো আগের কাজ, কিন্তু আজকে একটু ডিফারেন্ট। এই অঙ্কটা ঠিক আছে, এটা আশপাশের অঙ্কের মতোই। আচ্ছা আর কিছু বলছি কিনা একটু দেখি। While bus for the sample system has been calculated earlier, ও বলতেছে এটা আমরা আগে করছি, y bus বের করা আছে, আমরা তো বের করবো পরীক্ষার ক্ষেত্রে। In order to approve the accuracy of the digital computer, the computation given below have been performed on the electronic calculator. বলতেছে এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কাজ করছি, বাস বলছে at the end of
ফার্স্ট ইটারেশন। আচ্ছা, তাহলে আমরা যদি এবার কাজ করা শুরু করবো, y ব্যাস বের করে ফেললাম, তাহলে আমরা বুঝতে পেরেছি যে পি কিউ বার যদি হয় আমাদের কি কি বের করতে হয় বলতো? স্যার ভোল্টেজের অ্যামপ্লিটিউড, স্যার ভোল্টেজের অ্যামপ্লিটিউড আর অ্যাঙ্গেলটা ভোল্টেজ স্যার এবং লোড তার অ্যাঙ্গেল। ডেল বের করবো। আমি বলছি ডেল্টা নিয়ে এত টেনশন করার দরকার নেই, কারণ তুমি যে ভিটা বের করবা সেই ভিটাই তোমার জন্য ওখানে অ্যাঙ্গেলটা থাকবে, সেটাই দেখা দিলে হবে। তো এখানে যেহেতু সবগুলো পি কিউ বাস, তাহলে আমাদের কি কি বের করতে হবে? ভি2, ভি3 এবং ভি4, তাই না? এই ঠিক আছে কি না ছেলে? জি স্যার। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার দেখবা, এই কথাগুলো এখানে হয়তো বা লেখে নাই। আমরা ফ্ল্যাট স্টার্ট করবো না? ফ্ল্যাট স্টার্ট মানে কি? যেহেতু আমরা 2 থেকে আমরা জানি যে 1 নাম্বার স্ল্যাক বাসের জন্য তো আমরা বের করি না, যেহেতু এটা স্ল্যাক বাস। 2, 3, 4 মানে 4, বাকি 3টা বাসের জন্য বের করবো। কিন্তু ওই সময় আমাদের V1 এর তো ভ্যালু আছে, দেখছো এখানেও কিন্তু 0.04 একটু বাড়ায় দেওয়া না এখানে? হ্যাঁ, একটু বাড়ানো আছে। তো এখানে আমরা তাহলে V2, V3, V4 এর ভ্যালুগুলো যায় না, তাহলে ইনিশিয়ালি এগুলোকে কত ধরে নিব? এই কথাটা বেটার 1 ধরে, এই কথাটা লেখে নাই, কিন্তু তোমরা এখানে না লিখলেও লিখে দিবা। কিভাবে লিখবা? লিখবা VI ইকুয়ালস টু সরি আমি আবারও 0 লিখে পাচ্ছি কেন? 1 পার ইউনিট, ঠিক আছে? স্যার লেট ইনিশিয়াল গ্যাস, আই এর ভ্যালু কি? স্যার ইনিশিয়াল গ্যাস লিখে দিও আর কি, লেট হ্যাঁ, ইনিশিয়াল গ্যাস, 1। এটা লিখে 2, 3 আমাদের 4 পর্যন্ত আছে না? এই আমাদের 4টার বেশি নেই। বা তোমার কাছে এটা যদি মনে হয় যে আমার কাছে কনফিউজিং, তাহলে এটাকে আই না লিখে পি লিখবা, ঠিক আছে? বা এক্স লিখবা। পি লিখলে তো পাওয়ার বোঝায়, তাই না? পি বলতে এত সাব নোটেশন তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারবো, বুঝলে হলো। তাহলে এই ইনিশিয়াল গ্যাসগুলো দেখো, এই যে ভি3 দেখো কত ধরছে, ভি3 1 ধরছে বেটার। এই যে ভি2 1 ধরছে, এটা তো দেয়াই আছে। তারপরে এটা দেখাই নাই, এখানে এসে ভি4 দেখাই নাই, দেখছো? স্যার মাইনাস যেটা গুলো দেখো। স্যার যে জিরো কেন এটা স্যার বুঝি নাই। ওয়ান ধরছে বিফোর ওয়ান ধরছে নাকি স্যার? আচ্ছা, তোমার এইটার মতো করে করার দরকার নাই, তুমি তোমার মতো করে করতে পারবা নাকি? এখানে মানগুলো কেমনে? হ্যাঁ, ওরা স্যার ফুলার ফর্মে, আমি রেক্টেঙ্গুলার ফর্মে করলে হবে না? আচ্ছা, ওদের মতো করে করার দরকার নেই, আমরা ওদের সাথে রেজাল্ট মিলাবো, ঠিক আছে? উনি হয়তো একটু ডিফারেন্ট মেথড করেছে, আমাদের যে প্রসিডিউর সেটা আমরা মেনটেন করবো আর কি। তাহলে দেখো একই ভাবে ভি3, ভি4 ইত্যাদি গুলো তারা বের করেছে। Y22, আচ্ছা এটা হচ্ছে আমাদের পেজ তো দুই পাশে করা, এখান থেকে এখানে চলে আসছে, যে দেখো 210, হ্যাঁ 211। হ্যাঁ, তুমি ওটা দেখো না রে ভাই, আমি তোমার বারবার বলতেছি ডোন্ট নিড টু সি দিস। তারা তাদের মতো করুক। এই যে তোমার কাজ হচ্ছে ভিচি করে এতটুকু তো তারা করছে, তাই না? হ্যাঁ, যে এই জায়গাটা করছে, তুমি এই জায়গাটায় মিলাবা, যে এটা এই রেজাল্টের সাথে তোমারটা মিলাবা। আর আমরা আমি স্যার ফুলার ফর্মে করার পর টাকা আবার রেক্টেঙ্গুলার নিয়ে গেলে আনসারের সাথে মিলছে না করে দেখবো আর কি স্যার। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে এটা হচ্ছে আমরা এই 5, 6 এ থেকে অঙ্ক করে কি পিছনে আনসারের সাথে মিলাই দাম না, কত খুশি না? হ্যাঁ, কি মজা লাগে, মিলে গেছে। তো তোমার কাজ হচ্ছে মিলানো, তুমি তোমার প্রসিডিউর যেটা আমরা শিখেছি সেটা করবে, তার কি মাইনাস করলো প্লাস এটা তারা করুক দিয়া, আমরা এটা ফলো করছি, আমরা অঙ্কটাকে দেখবো। আচ্ছা, তাহলে এখানে তুমি যে থিটাটা, এটাই তো আর থিটা ফার্স্ট ইটারেশনে, তাই না? সেজন্য এটা করার দরকার নাই, এভাবে সবগুলা করবা। এটা কিন্তু আবার করে দেখাইছে, খেয়াল করছো? ডেলের জন্য এটা করে দেখাইছে। তাহলে তুমি এখানে যে ডেল্টা, এটার সাথে এটা মিলাই দেখো তো এক অ্যাঙ্গেল কিনা, এখনো চাইলে করতে পারো, দেখবে যে সেম অ্যাঙ্গেল। ওকে, এর জন্য আমি তোমাদের কাজ সহজ করার জন্য বলে দিই যে এটা করার দরকার। এবার আগাতে থাকি। তাহলে এর একটাই ডিরেকশন দেখাইছে, বুঝতে পেরেছো? এটা তো আমরা বুঝছি যে এটা পিকিউ বাস এবং ভিটাকে বের করতে হবে, তাই না? জি স্যার, বি আর ডেল্টা বের করতে হবে। বুঝি নাই। হ্যাঁ, ওরা একটাই দেখাইছে পরীক্ষায়, আমি কিন্তু এগুলো স্পষ্ট করে দেবো, ঠিক আছে? স্যার এগুলো স্যার একটা করতে স্যার অনেক কষ্ট স্যার। স্যার আপনি যদি ধরো এখানে আর এর ভ্যালু দেয়া থাকে এবং ইম্পিডেন্স এ দেয়া থাকে এবং নোট যদি 4-5টা দেয়া থাকে, তাহলে একটা ইটারেশনে দেয়া হবে, কারণ সময় লেগে যাবে তো, তুমি তার একটার মধ্যে সব করতে পারবে না, তাই না?
স্যার একটা করা যেটা স্যার দু একবার করা সেটা, কারণ স্যার আমি স্যার ইনিশিয়াল গ্যাস প্রথমে স্যার যেটা ধরে নিব স্যার, পরের বার থেকে আমি যেটা পাবো ওটাকে শুধু বসাবো, এটাই তো স্যার বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপডেট করে দিবা, এটা আমরা জানি। আচ্ছা এখন আসল যে আজকে যে অঙ্কটা বোঝাতে যাচ্ছিলাম আর কি, খুব খেয়াল করে দেখে যে প্রশ্নটা আমাদের ছিল, বলা হচ্ছে যে লেট বাস টু বি এ পিভি বাস। কি বলছি বলতো? পিবি বাস। এই 2 নাম্বার বাসটা তো পিকিউ ছিল, এখন এটা পিভি, বলছে এটা পিভি হয়ে পিভি ধরো। জেনারেটর বাস। হ্যাঁ, তাহলে এটা জেনারেটর হয়ে গেছে। তাহলে এখন এটার কি ডিরেকশন চেঞ্জ হয়ে গেল না? কি বের করতে হবে টার্গেট? তাহলে আগে যেখানে আমরা বের করতাম ভি, হ্যাঁ এখন বের করতে হবে কি? হ্যাঁ ডেল্টা। এবার বাকিগুলো ঠিক আছে, তাহলে এখানে আমরা Q2 বের করতে হবে। তাহলে Q2 যদি আমাদের বের করি, তাহলে Q2 ইয়া কি? স্যার সামেশন অফ কে এর মান স্যার 1 থেকে n bi, তারপরে bk byk আর sin থিটাটা বের করব আর কি স্যার, অ্যাঙ্গেল গুলো যোগ করে দিব। সেটা আমরা বের করব। মানে Q এর যে সূত্রটা আছে, আমরা বারবার বলেছি Q যখন বের করবে লিমিট আমাদের চেক করতে হবে। দুটো কথা বলেছিলাম। যদি এখন তো আমরা Q বের করব বুঝতে পেরেছি। আচ্ছা আগে বের করে নিই, তারপরে কথা বলি। এই যে এই গসের কিউটা রেঞ্জ দিয়ে দিয়েছে 0.2 থেকে, কিউ এর ভ্যালুটা এর মধ্যে থাকতে হবে, এর মধ্যে থাকলে আমরা স্যাটিসফাইড। ঠিক আছে, বাস ভোল্টেজ আমাদের স্যাটিসফাইড লেভেলে থাকবে। এখন কিউ যদি বের করে, কিউ এর ইকুয়েশন কি ছিল মনে আছে? ইমাজিনারি অফ, ঠিক আছে? হ্যাঁ, ওই আমরা যেভাবে পড়ছি ঠিক এভাবে তুমি করবা। তো এখানে যে ইমাজিনারি ফাইনালি যেটা থাকবে কমপ্লেক্স ফর্মে, এই যে তার এটার ইমাজিনারি কোনটা? এটা না, যে যেটা না, জি স্যার ইমাজিনারি পার এটা। জি স্যার 0.2079, তোমাদের হয়তো বা 0.208 আসতে পারে। ঠিক আছে, এত পার ইউনিট। এখন তুমি দেখো তো এইটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা? জি স্যার আছে স্যার। বলছে কিউ এর ভ্যালু বড় হতে হবে, একের চেয়ে ছোট হতে হবে। ভ্যালুটা বড় হয়ে আছে, তাই না? স্যার স্যার কিউটের মধ্যে স্যার লিমিটেশনটা কেন দেওয়া হয়? এটা স্যার এটাকে ওভারকাম করলে স্যার কি প্রবলেমটা হবে? আচ্ছা, আমি তো তোমাকে আগেই বলেছি কিউ তোমার যে প্রতিটা নোডের যে ভোল্টেজ সেটাকে ফিক্স করে রাখে। ঠিক আছে, এটা শুধু পাওয়ার ফ্যাক্টরের সাথে রিলেটেড না, তোমার ভোল্টেজকেও কি করে ফিক্স করে থাকে। এখন এখন যদি কোনো কারণে এটা ভায়োলেট হয়, তাহলে ওই বাসের যে ভোল্টেজ 1 পার ইউনিট সেটা থেকে অনেক ডেভিয়েশন হবে। ঠিক আছে, আর এই যে ক্যাপাসিটি কিউ বেড়ে যায়, এর যদি ক্যাপাসিটি হয় তাহলে এর চেয়ে বেশি হয়ে যেতে পারে, একের চেয়ে বেশি হয়ে যেতে পারে। এটা আমরা চাই না। 1 পার ইউনিট মানে কি? তোমার কাছে এখানে 1 মনে হচ্ছে, যদি বেস 11,000 ভোল্টেজ হয়, দেখো তো 1.1 কে 11,000 দিয়ে গুণ করো, যেটা বের হবে -11,000, এত ভোল্ট বেড়ে যাবে। তো লাইনে এত ভোল্ট বেড়ে গেলে তোমার ডিভাইসগুলো ঠিক থাকবে, কারণ ডিভাইস তো রেটিং করা। যেমন তুমি তোমার মাথায় যদি তুমি সর্বোচ্চ 1 মণ মাথায় উঠাইতে পারো, এখন যদি আমি 5 মণ দিয়ে দিই, তুমি পারবা? হ্যাঁ স্যার। 1 মণটা হচ্ছে তোমার রেটেড ভ্যালু, তুমি 1 মণ পর্যন্ত নিয়ে এটা 1 মাইল পারে দিতে পারবা, কিন্তু 5 মাইল দিলে তো তুমি 1 মিটারও যেতে পারবা না। এটা হচ্ছে ডিভাইসগুলো রেটেড করা। সো সে রেটেড করা কত? সর্বোচ্চ 220 ভোল্ট থেকে 240 ভোল্ট, আমি আমাদের ডিভাইসের জন্য বলছি। এখন এর অ্যাক্রোসে যদি 260-70 আসে, ওই ডিভাইসটা কিছুক্ষণ টল করবে, এরপরে কিন্তু যত ইনসুলেশন ব্রেকডাউন হবে, পুড়ে যাবে বা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এর জন্য আমাদের অবশ্যই 1 পার ইউনিট মেইনটেইন করতে হবে। আর কিউ যদি ফল করে বা বেড়ে যায় 1 পার ইউনিট, কি হয়? ভায়োলেট হয়। এর জন্য ইঞ্জিনিয়ার কন্টিনিউয়াস কিউ চেক করতে থাকে, প্রত্যেকটা বাসে কিউর অবস্থা কি, লাইন ফ্লোর অবস্থা কি, সেটা দেখতে থাকে। হ্যাঁ, যেন স্যার আমার যদি স্যার হিসাব করার পর কিউর মান স্যার যদি এই রেঞ্জের মধ্যে না আসে, মনে করেন স্যার 0.2 থেকে কম আসছে বা 1 থেকে বেশি আসছে, তখন স্যার আমি কি করব? আচ্ছা, আমি এই কথাগুলো কিন্তু গত ক্লাসে আমরা বলেছি, আমরা বারবার কিন্তু পুরো একই কথা বলতেছি। একটু দাঁড়াও, আজকে আমি স্পিকারটা লাগাই নাই তো এটা হলো কম শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি যেটা বলছো যদি কম বা বেশি হয়, আচ্ছা মেজারমেন্টটা কি হবে? তো আগেই বললাম মেজারমেন্ট হচ্ছে যে যদি কমে যায় তাহলে এটাকে তুমি ওই পরিমাণ সাপ্লাই দিতে হবে, সিম্পল। আচ্ছা, এইটা বোঝার জন্য এই এই অঙ্কটা বুঝতে হবে, শেষ পর্যন্ত বুঝতে হবে, বুঝলে তুমি বুঝতে যাবে কিভাবে কাজ করে। ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? দেখো তো। জি স্যার শুনতেছি। আচ্ছা, এখন ক্লিয়ার হওয়ার কথা, আমি শুনতে পাচ্ছি। তো আমি যেটা বলছি এটা একটু দেখো, এটা একটু দেখো, কথা বলো না, তাহলে শেষে তুমি অ্যান্সার পেয়ে যাবা আশা করি।
আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এটা রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমাদের আর টেনশনে, বাকি ডেল্টা বের করে ফেলি। হ্যাঁ, ডেল্টা কি ব্যবহার করবো, যে ভি এর যে সূত্র আছে না, ওই ভি এর সূত্র শুধু আমি বাইরে দিয়ে লিখবো ডেল, মানে এটা থেকে শুধু ডেলের অংশ নিবো, ওই ইমাজিনারির মতো আর কি। এখানে পুরোটা করছি না, আইএম দিয়ে রেখেছে, মানে তার ইমেজিনারি পোর্শনটা দেবে। এটা আমাদের এখানে তো ভি এর ডেল্টা নিব। এখন কেউ যদি চাও যে আমি ডেল্টা আলাদা দেখাতে পারবো না, আমি ভি2টা বের করি, ভি2 যে ডেল্টা থাকবে সেটাই ডেল্টা, এটা হইতে পারে। বাট ওই একই তো কথা। দেখো তো, আমি যেটা বলছিলাম, মানে ভি2 লিখলে ভিতরে অংশটুকু লিখবো, তাই না? এই যে পুরোটা লিখবো, তাই না? জি স্যার। এই অ্যাঙ্গেল সাইন ছাড়া। আর তুমি যদি ডেল দিয়ে দেখাতে চাও, আর ঘোরাফেরা এটাই লিখবা, এইটাই লিখবা, কিন্তু সামনে দিয়ে একটা ডেল সাইন দিবে। এই তো, মানে এটা যা বের হবে তার শুধু অ্যাঙ্গেলটা নিবে পোলার কনভার্ট করে। কথা বুঝতে পেরেছো ছেলেরা? আচ্ছা, আপনি ভি2 বের করতে পারো, বাট ডেল2 লিখতে পারো অ্যাঙ্গেল সাইন দিয়ে, এটা তোমার ব্যাপার। তাই কেন ভিন্ন হবে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি সাইন দিয়ে লেখা দিচ্ছি না, এখানে যদি ভিন্ন হয় তাহলে এটা ভুল হবে। এই যে দেখো, ডেল2টা কি আসলে? ডেল2 হচ্ছে অ্যাঙ্গেল অফ ভি2। দেখো তো বুঝছো কিনা কথাটা। সেম না, আরে এটা তো একটা পিকিউ বাস হয়ে গেছে, তো এখন চেঞ্জ হবে না। আগে তো তিনটাই ছিল পিভি বার, সরি পিকিউ ছিল, একটা তো পিভি হয়ে গেছে, তার ভ্যালু তো চেঞ্জ হবে। এটা একই কথা, এই দুটো একই কথা। আমি যেটা বলছি, স্যার বি2টা বের করে ওখান থেকে স্যার ডেল্টা দেখা দিলে হবে না স্যার? আবার হ্যাঁ আলাদা আরে করতে ওই হবে। কথা তো বলতেছি, এরা কি করছে, ডেল্টা মানে ওই যে ভি2টা অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। তুমি যদি বলো যে না আমি এত কিছু দেখাবো না, আমি ভি2টা বের করবো, একই তো কথা। তোমার সাইন টাইন গুলো ইউজ করতে হবে না, তোমার এর সাথে যে অ্যাঙ্গেলটা বের হবে ওটাই তো ডেল্টা টু। আমি এই কথা কিন্তু গত ক্লাসে বলছি, আমরা বারবার স্যার বলছি। একসাথে আমার তো তখন স্যার বলতে স্যার অ্যামপ্লিটিউড আর অ্যাঙ্গেল দুটো একসাথে চলে আসতেছে। হ্যাঁ চলো, আচ্ছা আপনি অ্যাঙ্গেলটাই দেখা যেভাবে দিবা। স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে করবা, এখানে আমার। তাহলে এখান থেকে দেখো তুমি ডেল পেয়ে গেছো প্রথম ইটারেশনের পরে। হ্যাঁ, ইয়াটাকে পেয়ে যাবে, তোমার করেসপন্ডিং ভি1টাকে পেয়ে যাবে, তাই না? একইভাবে ভি3 বের করো। আচ্ছা, এখানে কিন্তু ভি2টা হচ্ছে পিকিউ বাস, তাই না? আর ভিকিউ, সরি, পিভি বাস। পিভি বাস হলে আমরা কি কি সেখান থেকে বের করি? কিউ বের করি আর ডেল ডেল বের করতে। আচ্ছা, তুমি বলতো স্যার আমরা দুটো তো বের করছি, এটা আবার কেন বের করবো ভি2? এই জন্য আমি বলছি যে এক কাজ দুইবার করার দরকার নেই, তুমি সরাসরি ভি2 বের করো, ঠিক আছে? ভি2 বের করলে, কারণ তুমি শুধু কিউ এর ভ্যালু দেখাবা না, সেই সাথে প্রতিটা বাসের ভোল্টেজের অবস্থা কি হইলো সেটা পিকিউ আর পিভি বা যা হোক সেটা দেখাইতে হবে। তাহলে এটা বের করার দরকার আছে তোমার আর আলাদাভাবে? তাহলে তুমি কি বের করবা বলো তো আমাকে সরাসরি? তুমি কিউ2 বের, হ্যাঁ কিউ2 বের করবা আর ভি2 বের করবা, ঠিক আছে? আর ভি2 এর অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল2, এটা আলাদা করে দেখানোর দরকার নেই, কারণ তুমি যদি ডেল2 বের করে আবার কিন্তু তোমাকে ভি2টা দেখাইতে হবে। আর স্যার আমি স্যার বি2 বের করলে ওখানে আমি একসাথে বি2 এর অ্যামপ্লিটিউড সাথে অ্যাঙ্গেলটা পেয়েছি, তখন পেয়ে যাচ্ছ, তাহলে এক কাজ তুমি করো। হ্যাঁ, আমি এই কথা বলতেছি, দরকার নাই তো। স্যার আমি তো এটা বলতেছিলাম স্যার। হ্যাঁ, এটা ওই বেটার, আবার কারণ ভোল্টেজটাকে দেখাতে হবে। একইভাবে ভি3 দেখো, আবার একই কাজ করেছে তারা। আচ্ছা যাই হোক, এভাবে আমরা ভি3 ভি4 সবগুলাই বের করে ফেলতে পারবো আর কি, তাই না? পরের লাইন দেখো, পরের গুলা কিন্তু আবার ঠিকই করছে ওইভাবে, সরাসরি ভি3। আচ্ছা, অবশ্য ওগুলা পিবি বাস না, পিকিউ বাস। যাই হোক, এখন একটু সুইং দিচ্ছে, বলতেছে তারা আপডেট করে দিল টার্গেটটাকে, বলতেছে যে এই রেঞ্জ হচ্ছে 0.2 না 0.25। এটা কত রেঞ্জটা লেখো না, আগে ছিল 0.25 0.25। তখন আমাদের ভ্যালু বের হয়েছিল কত? কিউ এর ভ্যালু 0.20, যেটা রেঞ্জের মধ্যে ছিল। আচ্ছা, এখন যদি এটাকে 0.2 থেকে 0.25 করে দেই, তাহলে এটা আবার প্রথম থেকেই করতেছি এই রেঞ্জে। এখন আবার এইভাবে বের করবে না তুমি, সেম ওয়েতে করার পর এটা পাবা। দেখো তো এখন এটা কি রেঞ্জের মধ্যে আছে নাকি বাইরে? বাইরে স্যার। আচ্ছা, যখন বাইরে থাকে আমি কি কথা বলেছিলাম? দুইটা কথা বলেছিলাম না, কথা কিন্তু একটাই ছিল। যদি যে ভ্যালুটা বেরবে সেটা যদি ভায়োলেট হয় এবং এটা যদি লোয়ার ভ্যালুর কাছাকাছি থাকে, লোয়ার ভ্যালুকে ভায়োলেট করে, তাহলে আমরা সেট করবো কোনটাকে? স্যার লোয়ার ভ্যালুকে। লোয়ারটাকে, কারণ লোয়ারটাকে রিচ করা সহজ হবে, তাই না? কারণ তুমি দেখো 0.2 থেকে 0.25 যেতে লাগবে কত? 0.05 এক্সট্রা দিলেই তোমার
এটা পৌঁছে যাবে, কিন্তু 1 এ পৌঁছতে হলে কত লাগবে? 0.8 লাগবে না? জি স্যার। জি স্যার। দুটোই কিন্তু অ্যাকুরেট, দুটোই কিন্তু রাইট। হ্যাঁ, তো আমার কাছে যেটা এটাই না দিবে, এত এত খরচ করার দরকার আছে? যে এই কথাটাই চলো আমরা তাহলে আমরা বুঝে গেছি আলটিমেটলি একটা এক্সটেন্ডেড ভার্সন এই কথাটা। ইট ইজ ক্লিয়ার দ্যাট that other data remaining the same, the calculated Q2 is now less than the Q2 minimum. Minimum হচ্ছে কম, hence Q2 is set equal to Q2 minimum. তার মানে তাহলে Q2 বলে আমরা সেট করব কত এখন? সো এখন যে ইয়াটা বের হয়েছে কোনটা, এই যে Q2 ভ্যালু, এখন এটার ভ্যালু কত হয়ে যাবে? হ্যাঁ, 0.25 কথা লিখে, হ্যাঁ এই কথা এখন লিখে তুমি Q2 টাকে সেট করবা, হ্যাঁ Q1 টাকে সেট করবা 0.25। এখন ওটা না, ওটা ইনভ্যালিড হয়ে গেছে। তো যেটা আছে সেটাই অ্যাকসেপ্টেবল। না না না, অঙ্কটা তো দ্বিতীয়বার করাচ্ছি আমি, এটা চেঞ্জ করেই না, বলছি ধরো এটা এখন পয়েন্ট অফ ভিউ, তখন কি করবা? সেট করে দিব। ক্লিয়ার কথাটা? জি স্যার। হ্যাঁ এইটাই, এটা ওই মুখে মুখে বলছি তো এতদিন, এর জন্য চলো এবার দেখি এটা সেট করো। আচ্ছা সেট করে তুমি কি করবা? সেট করলা না, তাহলে এখন তোমার কিন্তু নতুন ভ্যালু পাইছে 0.20 না, এখানে যে বসাবা, হ্যাঁ এই কথা বলছি, এটাকে তোমার আবার বের করবা। ওকে, V2 V3 সবগুলো বের করবা। এবার বুঝতে পেরেছো? তো শেষ। তাহলে পরীক্ষা হলে ঘাবড়ানোর কিছু নাই। তুমি যখন দেখবা যে ভাইরাল কোশ্চেন বসে আবার জাস্ট সেম ক্যালকুলেশন করবা। এখন আমরা নিউটন রাফসন মেথডটা করব। চলো। পরীক্ষা হলে টাইমটাই ঘাবড়ানোর বিষয়। কি? স্যার টাইমের জন্য ভয় লাগে স্যার। না আমি বারবার স্যার অফলাইনে তার অবস্থা খারাপ হয়েছে। হ্যাঁ ইন কেস একটা জিনিস স্যার স্যার বলে মিস্টেক আমি রেকর্ডিং অফ করে দিলাম, এটা রেকর্ড করব। ইন কেস যদি দেখো যে কভার করতেছ না, তোমরা দুজন সিআর মিলে সিদ্ধান্ত নিবা। গুডে লাগতে পারে। স্যার রেকর্ডিংটা একটু অন করলে ভালো। হ্যাঁ করব। আসলে কয়েকটা ব্যাটারিয়াল আছে তো, এটা যদি বেসিক বুঝতে হয় তাহলে তো অনেক বোঝানো যায় আর কি। কারণ মাস্টার্স লেভেলে এটা পড়ানো হয়, কিন্তু মাস্টার লেভেলে পড়ানো হয় ইনিশিয়াল কিছু কথা যেগুলো আগে বসে, এটা তোমাদের হয়তো ভালো লাগতে পারে বলে আমি কি কয়েকটা জিনিস দেখাতে পারি। আমাদের একটা প্রশ্ন ছিল, দেখবা যে আমরা এই ছবিটা দেখাতাম তাই না, যে আমরা কি শুধু এখানে ইউ বলতে ভি, ইউরোপিয়ান ফরম্যাটে কি জানো ওরা ভি লেখে না, ওরা কি লেখে ভোল্টেজকে? ইউরোপের এরা কি লেখে জানো? ইউরোপীয় ইউনিয়নের যে ভার্সিটি গুলা তাদের টেক্সটে ভোল্টেজকে ইউতে লেখে। ইউতে আমি তো প্রথমে লিটারেচার রিভিউ কি পুরো ধোকা খাইতাম, কি রে ইউ কেন, ইউটা কি, পরে ইউ মানে ভি এই লিখে দিছি তো। সেটা পড়লে এখন যদি আগে বুঝে মনে কিছু কিছু এগুলো নিয়ে কিন্তু আমার বিতর্ক আছে, এটা কি লোড ফ্লো বলবো নাকি পাওয়ার ফ্লো বলবো। হ্যাঁ অনেকে বলে এটা পাওয়ার ফ্লো বলতে হবে, লোড তো আর ফ্লো করে না তাই না। এই যে দেখো প্রভাকুন্দর বলতেছে, প্রভাকুন্দর হচ্ছে নাম করা এটাকে কি বলে, রাইটার। হ্যাঁ রাইটার। তার বইকে বলা হয় মানে বলে আর কি যে বাইবেল অফ দ্য পাওয়ার সিস্টেম। উনি আবার এটা বলেছেন না, এটাকে পাওয়ার ফ্লো নট লোড ফ্লো। ঠিক আছে, আচ্ছা এটা একটু বড় করে দেখো যে ওই ছবিতে আমরা, তোমার প্রশ্ন থাকে আমরা কি শুধু এই পি পি এবং কিউ ইনপুটে যাবে, আউটপুটে কি কি পাবো না। পি ইনপুটে আমাদের যেটা নেটওয়ার্ক টপোলজি যত প্যারামিটার আছে সেটা আমি ইনপুটে দেবো, পাওয়ার ফ্যাক্টর টপোলজি কি ইম্পিডেন্স লাগবে, ওটা ওই ইয়ার ছবিতে আমাদের লেকচার ছবিতে ছিল না। ইম্পিডেন্স লাগবে তাই না, অ্যাডমিটেন্সটা আমরা রিড করতে হবে, নোডের ইনফরমেশন গুলো মানে পি কিউ জানতে হবে, ভিউর অবস্থা জানতে হবে, এখান থেকে আমরা ভি পাবো, হ্যাঁ কারেন্ট পাবো। যদি কারেন্টের কথা বলে না, কারণ পি এবং ভি থাকলে কারেন্ট এমনি বোঝা যায়, ব্রাঞ্চের পাওয়ার, হ্যাঁ লস গুলা পেতে পারি, যেহেতু রিয়েক্টিভ পাওয়ার কিউ পাবো তাই না, স্ল্যাক নোট পাওয়ার আমরা আইডিয়া করতে পারবো, ইত্যাদি ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাবো। তাহলে এগুলো হচ্ছে পুরোনো কথা তাই না। এই জিনিসটা বোঝানোর জন্য মূলত আমি আবার তোমাদের এখানে নিয়ে আসছি। কথা বুঝতে পেরেছো? রেকর্ডটা অন হয়নি। হ্যাঁ তার মানে আমরা একটা নেটওয়ার্কের যেই প্যারামিটার গুলো থাকে সব ইনপুটে দিলে, পাওয়ারফুল ইকুয়েশনে দিলে সে মূলত এই ইনফরমেশন গুলো আমাদের দিবে, যেটা আমাদের এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে দরকার তাই না। এই দরকার কি না, তুমি যখন ইঞ্জিনিয়ার হবে তোমার এই ভ্যালু গুলো তো লাগবে, নোডের ভোল্টেজের কি অবস্থা, যেটা আমাদের মেইন কনসার্ন। আমরা চাই যে 1 পার ইউনিট থাকবে তাই না। এরপর হচ্ছে ব্রাঞ্চের কারেন্ট। এখন যেহেতু পি জানি তাহলে অবশ্যই ব্রাঞ্চের ইম্পিডেন্স জানা থাকলে তুমি কিউটা আইটা পেয়ে যাবা। ব্রাঞ্চের পাওয়ারটা আমরা জানবো যে লসের পরে কি হচ্ছে, লস গুলা জেনে যাবো,
রিয়েক্টিভ পাওয়ারের কি অবস্থা, রিয়েক্টিভ পাওয়ার সাথে লোড আঙ্গাঙ্গিক ভাবে জড়িত, তাই না? আমরা বলি যে এটার সাথে এটা আঙ্গাঙ্গিক জড়িত, আবার এটা ইনডাইরেক্টলি পিকে কি করে, হ্যাঁ পিকে কন্ট্রোল করে, স্ল্যাক নোট পাওয়ার। সোজা কথা, একটা অপারেশনের জন্য পাওয়ার সিস্টেম প্রপারলি যে ইনফরমেশন গুলো দরকার সেটা পুরোপুরি আমরা লোড ফ্লোর মাধ্যমে জেনে থাকি স্টেডি স্টেট অপারেশনের জন্য, ঠিক আছে? এখানে কিছু প্র্যাকটিক্যাল ইয়া দেয়া আছে। প্র্যাকটিক্যালি আসলে কেমন দেখা যায়, আমরা তো জাস্ট মেশ দেখাই ফেলি, হ্যাঁ প্র্যাকটিক্যালি কিন্তু এরকম ভাবে ড্র করা থাকে এবং লেখা থাকে। তুমি যখন পিটিবির ইঞ্জিনিয়ার হবা, তোমাকে যখন কোন একটা পাওয়ার সিস্টেম ডিজাইন বা অপারেশনের ব্যাপার দেওয়া, কোন একটা ইউনিট কাজ করছে না, তোমার যে লেআউটটা দেখবে এটা দেখতে এরকম হবে। আমরা যেরকম করে ওইরকম না কিন্তু, তাই না? ওই ছেলেটা কোথায়, ওর বাবা যে পাওয়ার সেক্টর চাকরি করে, ঠিক এরকম, যেখানে আমরা প্রতিটা জেনারেটর লোড গুলো স্পষ্ট বুঝবো এবং যেটা আলাদা নোটেশন আছে, হ্যাঁ ইভেন ব্রেকার গুলো পর্যন্ত স্পষ্ট থাকে, তখন ইঞ্জিনিয়ার বুঝে যে এখানে এত নাম্বার ব্রেকারটা এইটা নষ্ট হয়েছে, এটা কিভাবে রিপেয়ার করতে হবে। আমরা আগে বলেছি আমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বাই স্টেট এস্টিমেশন, মানে এই প্যারামিটার গুলো জানি। তা পাওয়ার ডিসপাস তো জানো, ডিসপাস সেন্টার নিয়ে আমরা গতকাল কথা বলেছি, মানে এক জায়গায় যে জিনিস আরেক জায়গায় পাঠায় দেওয়া, সোজা কথা। যেমন আমি এবার খেয়াল করলাম মরিচ হয়েছে অনেক, তাই না? আর তোমার আলু হয়েছে, এখন আমার মরিচটা তোমার এখানে পাঠালাম, তোমার আলু নিয়ে আসলাম, বিনিময় অনেকটা। তবে এখানে বিনিময় না, এখানে হচ্ছে আমরা দেখবো যে কোন একটা এলাকার জন্য কি পরিমাণ পাওয়ার দরকার আছে এই মুহূর্তে, সেখানে কতটুকু ইউজ হচ্ছে, আরেকটা এলাকায় টোটালি নাই, হ্যাঁ লোড অনেক বেড়ে। সেই অনুসারে আমরা করবো কি, ডিসপাস সেন্টার বলে দিব যে ওই এলাকায় এত মেগাওয়াট পাওয়ার বাড়ায় দেওয়ার জন্য ন্যাশনাল গ্রিড থেকে। তাহলে এই যে ডিসপাসটাকে প্রপারলি করার জন্য আমাদের প্লাস পাওয়ার জানতে হবে, কারণ আমরা নেটওয়ার্ক ব্যবস্থা না জানলে বুঝতে পারবো না। এটা হচ্ছে কন্টিনজেন্সি অ্যানালাইসিসের জন্য আমরা এটা করবো, এগুলো আমরা গত ক্লাসে করেছি, আরেকটু করে দেখালাম এই অনুসারে। আচ্ছা, এখান থেকে বেশি পড়াইতে যাব না, হ্যাঁ তাহলে তোমাদের একটু ঝামেলা লাগতে পারে, তবে এর চেয়ে সহজ উপায় আমি পড়ানোর চেষ্টা করছি। চলো, তাহলে লোড ফ্লো কি জিনিস সেটা আমরা বারবার পড়ার দরকার নেই। অ্যানালাইসিস ডিটারমিনেশন অফ আই ভি পি কিউ, এটাই কিন্তু মেন কথা। এটাকে আমরা আন্ডার নর্মাল স্টেডি স্টেট অর স্ট্যাটিক কন্ডিশন, যেখানে আমরা অবশ্যই কি চিন্তা করবো না যে কোনো একটা কন্টিনজেন্সি হয়েছে কিনা। তারপর সেখান থেকে আমরা লোড ফ্লো স্টাডিজ আর পারফর্মস টু ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ফেজ অ্যাঙ্গেল ভোল্টেজ এর পাস, এটা কিন্তু মেন কথা। হ্যাঁ তুমি ভোল্টেজ অ্যাঙ্গেলটার কি অবস্থা সেটা হচ্ছে আমাদের মেন কোশ্চেন, যেহেতু আমাদের সোর্স ভোল্টেজ, তাই না? তো এই যে এই অ্যানালাইসিসের জন্য মূলত 4টা প্যারামিটার, তাই সেটা আমরা দেখেছি। এই প্যারামিটার অনুসারে বাসগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যে অনুসারে আমরা অ্যানালাইসিস করি, যেটা আমরা করেছি, যেখানে কিছু স্পেসিফাইড থাকে কিছু স্পেসিফাইড থাকে না। এটা আমি দ্রুত দেখাচ্ছি এই জন্য যেহেতু আমরা এগুলা করেছি না। এখন যদি একটা পাওয়ার সিস্টেম এরকম হয়, বলতো স্যার এটাতে কি বোঝা যায়, এটা তো বিদ্যুটে লাগে, এটা মানে ম্যাচ দেখায় না, দেখাচ্ছে যে আমাদের পাওয়ার সিস্টেম যে আমরা বলি আসলে এখানে অনেকগুলো নোড থাকে, তাই না? এই যে ডট ডট দিয়ে বোঝায়, এরকম একটা ঠিক পাওয়ার সিস্টেমে আমরা যে ইকুয়েশনটা এখানে লিখছি, এই ইকুয়েশনে কোথায়, এই ইকুয়েশনে, হ্যাঁ এটা ইকুয়েশন আসো, এটা মানে অন্যভাবে লিখছে, এই যে এটা কি কেসিএল না, পি বাই জে কিউ, এই যে আই জে দিয়ে যে ইকুয়েশন, এটার কিন্তু মেন ছবি কিন্তু এইটাই, যেখানে আই বাস থাকবে, তাই না? ওয়াই নট থাকতে পারে, সাসেপ্টেন্সও থাকতে পারে। যাই হোক ইকুয়েশনগুলো আমরা জানি। এটা কি নোডাল ইকুয়েশন না, y ইকুয়াল টু vy, ঠিক আছে কি? হ্যাঁ দেখো, হ্যাঁ এইটাই। আর ওটার ডিটেইল ছবি কিন্তু এইটাই। আমরা তো 3টা বাসে দেখাই, এখানে দেখো একদম এন পর্যন্ত বোঝানো আছে। আচ্ছা, এগুলো আমরা জানি আগ থেকে। সো লোড ফ্লো 3টা, ফার্স্ট ডে কাপল মেথড আমরা এতটুকু পর্যন্ত করে থাকি। এই গস সেটেল মেথড যেটা, স্ল্যাক বাসের ক্ষেত্রে এই কথাগুলো বারবার বলা হচ্ছে, দরকার নাই। লোড বাসে কি কি জানা থাকে না, তখন পিভি বাস হলে আমরা কিউ বের করবো। হ্যাঁ এখানে একটা যে স্কেডিউল বললাম না, স্কেডিউল হচ্ছে যেটা গিভেন, আমি বারবার কথাটা বলেছি, কোনো বই এটা এসসিএইচ দেয়া থাকবে, অনেক নাম করা রাইটার হবে। এসসিএইচ মানে যে ভ্যালুটা দেয়া আছে, দেয়া থাকে না, যেটা নোন ভ্যালুটা, ডোন্ট বি কনফিউজড টু সি। এরপর আমরা অ্যাক্সেলারেশন ফ্যাক্টর দেখলাম, হ্যাঁ আলফাটা হচ্ছে আমরা আগের পরের পার্থক্যটাকে, হ্যাঁ মানে ইনিশিয়াল ভ্যালু ধরো শুরুতে আমরা 1 ধরছি, এই মাত্র বের হইলো, এই দুটোর পার্থক্য কতটুকু হলো, এটাকে আমরা আলফা দিয়ে আপডেট করে আবার ইনিশিয়াল ভ্যালুটার সাথে যোগ করে দেবো, তাহলে নতুন একটা আপডেট ফেল করবে। এতে আমাদের 2 কদম আগায় যাবো আর কি, মানে আমাদের সাথে একটু ফাস্ট হবে। হ্যাঁ বলো, এক্সেলেশন ফ্যাক্টর স্যার কখন বের করতে হবে স্যার? কোনটা এক্সেলেশন ফ্যাক্টর? এক্সেলেশন বের করতে হয়, এটা দেয়া থাকে,
আমরা স্যার কত ক্লাসে প্রিভিয়াস ম্যাট্রিক্সে এক্সপ্রেশন ভেক্টর বের করছিলাম স্যার B1 B2 সবগুলোর জন্য, কিন্তু স্যার আজকের ম্যাট্রিক্সে দেখলাম এক্সপ্রেশন ভেক্টর স্যার। না না, আরে এক্সেলেশন ফ্যাক্টর আমরা বের করি না তো, এক্সেলেশন ফ্যাক্টর দেয়া থাকে। সেটা আমরা আলফা যে- দ্বারা হ্যাঁ আমরা, আচ্ছা তুমি এটাকে অপারেট করলে তুমি একটা ভ্যালু পাবা না, স্যার। হ্যাঁ স্যার। ধর V3, তো V3 একটা নতুন ভ্যালু পাইলাম, তো এই নতুন ভ্যালু আর ধরে নিছো কত, V0 টা 1 ধরছো না, জি স্যার। 1 মাইনাস এটাকে বিয়োগ করো, তাহলে একটা পার্থক্য বের হবে না। হ্যাঁ স্যার। এখন এই পার্থক্যটাকে যে অ্যাক্সিলারেশন ফ্যাক্টর এটা 1.6 1.5 এর দেয়া থাকে, এটাতে গুণ করবা, গুণ করে আগের ভ্যালু কোনটা, ওই যে 1 এর সাথে যোগ করবা, তাহলে আপডেট হয়ে গেল না, স্যার। একের সাথে আরো কিছু অ্যাড হয়ে গেল, তার মানে কিছু আপডেট হয়ে গেল, মানে তোমার ওই এটা কনভার্জেন্ট হওয়ার জন্য এই কাজটা একটা টেকনিক আর কি। আমি এই কথাটা বোঝানোর জন্য বলেছিলাম যে এটা হচ্ছে ওই অনুঘটকের মতো, তাই না, আচ্ছা হ্যাঁ স্যার। ভাবকের মতো, বা হ্যাঁ এটাকে ত্বরান্বিত করে, আর কিছু না, এটা অনুঘটক। আচ্ছা এবার আসলে নিউটন রাফসন মেথড আমরা চলে যাই। একটা জিনিস খেয়াল করছো, আমরা যে এখানে কাজটা করেছি এটা কিরকম ছিল, এটা কমপ্লেক্স ফর্মে না, এই কমপ্লেক্স ফর্ম কি না, কমপ্লেক্স। আর আমি আগেই বলেছি নিউটন রাফসন কিন্তু কমপ্লেক্স না, নিউটন রাফসন হচ্ছে কি মেথড, পোলার ফর্মে করবে, ঠিক আছে। নিউটন রাফসন মেথড এই শুরু করলাম, খুব ভালো করে অনেক কিছু কিন্তু প্রশ্ন করবা যে এটা কেন হলে কিভাবে, ওইটা বললে তোমার ডিটেইলস ম্যাথমেটিক্যাল সলিউশন অনেক বড় করতে হয়, তখন কিছু টার্ম বের হয়ে আসে, আমরা এখানে সংক্ষেপে বুঝে নিব, অঙ্ক করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নিউটন রাফসন মেথড ইজ পাওয়ারফুল মেথড অফ সলভিং নন লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন। এই নন লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন এটা কিন্তু বস, সোজা কথা, হ্যাঁ মানে সহজেই একটা কনভার্জেন্ট, ইট ওয়ার্কস ফাস্টার and is sure to converge in most cases as compared to the Gauss-Seidel method. এবং মজার ব্যাপার হচ্ছে Gauss-Seidel তুলনায় কনভার্জেন্স হায়ার এবং ফাস্টার, এবং হায়ার বাস নাম্বারের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য। এর জন্য মূলত ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো নিউটন রাফসন মেথডের উপর বেস করে করা হয়, এবং এটাকে আবার মডিফাই করলে আমরা Gauss-Seidelও সুইচ করতে পারি, ঠিক আছে। We first consider the presence of PQ buses only part from the slack bus. আচ্ছা আমরা প্রথম লোড বাস হিসেবে চিন্তা করি, মনে আছে আমরা অ্যানালিসিসের আগে কি বাস চিন্তা করে নেই না, কি ধরনের বাস, জি স্যার। আচ্ছা সেটা যাওয়ার আগে আমরা বইয়ে যেতে পারি, হ্যাঁ বইয়ে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে দেয়া আছে, দেখেন। তারপর আমরা আবার এখানে যেহেতু আমরা নতুন করে পড়াচ্ছি, জিনিসটা একটু ক্লিয়ার হয়ে পড়ানোটা ভালো, তাই না, এবং মিল রেখে পড়ানো ভালো, যে আগে সাথে এটা মিল কোথায়, এই যে নিউটন রাফসন মেথড দেখো, দিস ইজ দ্য ইটারেটিভ টেকনিক ফর সলভিং সেট অফ সিম্পল নন-লিনিয়ার ইকুয়েশন, হ্যাঁ ইন ইকুয়াল নাম্বার অফ আননোনস, হ্যাঁ ইকুয়াল নাম্বার সমান সমান আননোন গুলো থাকবে, নোন আননোন সমান সমান, তাহলে লেট দ্য n ইকুয়েশন ইজ আননোন, n ইকুয়েশন ইন n আননোনস b, তাহলে যদি যতটা ইকুয়েশন ততটা যদি আননোন থাকে সেটাকে আমরা ফাংশন আকারে লিখতে পারি, তাই না। প্রথম ফাংশন যেটা x ভ্যালু দিয়ে আমরা অনেকগুলা ভ্যালু পাবো, তাই না, y1 y2 y3 ভাবে আমরা ফাংশনটাকে লিখে ফেললাম। এটা প্রসেসটা দেখা যাচ্ছে, প্রসেস এখন দেখবো না প্রসেসটা, তাহলে তাই যদি হয় এখন প্রতিটা x এর জন্য আমরা আলাদা আলাদা ভ্যালু পাবো না, পাবো, এটা পরে দেখবো। আচ্ছা একই ভাবে Gauss-Seidel কি ইনিশিয়াল ভ্যালুগুলো আমরা ধরে নিয়েছিলাম না, জি স্যার। জি স্যার। ইনিশিয়াল কিছু ভ্যালুর জন্য দিস ভ্যালু আর নট ফার ফ্রম দ্য অ্যাকচুয়াল সলিউশন, তাহলে এগুলো কিন্তু অ্যাকচুয়াল থেকে কাছাকাছি, তাই না। এজন্য ওখানেও দেখো আমরা ডেল্টা বের করছিলাম না, ওই যে এক্সেলেন্ট ফ্যাক্টর গুণের আগে যে ভ্যালুটা বের হলো আগের ভ্যালু দুটো বিয়োগ করে, এখানে কিন্তু তোমার পার্থক্যটা বের করে নিতে হবে, দেখছো এখানেও কিন্তু আছে, ওকে। এখন যে পার্থক্য চেঞ্জটা পেলাম, এখন আগের ভ্যালুর সাথে চেঞ্জ যুক্ত করে নতুন ফাংশনের ভ্যালু কত হবে, বুঝো নাই, তাহলে একটা সংক্ষেপে fx দেখায় দেয়, এটা হলো fx এর ভ্যালু হচ্ছে, এটা কি নন লিনিয়ার বলা হয়েছে না, জি স্যার। 2x স্কয়ার প্লাস 1, তাহলে এটা নন লিনিয়ার হয়ে গেল। এখন x এর ভ্যালু যদি আমি কত বসাতে চাই বলো তো, x প্লাস 1 বসাই, তাহলে 1 বসাও, তাহলে f1 কত হবে, 3 হবে, তাই না, 1 স্কয়ার 3। তো এটা হচ্ছে যে শুরুতে আমরা কিছু ভ্যালুর জন্য তো ভ্যালু পাবো 1, হ্যাঁ ইনিশিয়াল কিছু অ্যাজাম্পশন ধরে নেব, তারপরে এই যে নতুন ভ্যালুটা পেলাম এর সাথে আগের ভ্যালু বিয়োগ দিলে একটা পার্থক্য বের হবে না, জি স্যার। হ্যাঁ 1, তাহলে পার্থক্য হলে কত হবে, 2 হবে। তাহলে এখন এখানে দেখো f আগের ভ্যালু প্লাস নতুন ভ্যালু মিলে যেটা আছে সেটা দিয়ে আবার ওই ফাংশনে টেস্ট করব, কথা বুঝতে পেরেছো, জি স্যার। এইটাই
এটা আমরা আপডেট করতে থাকবো, তাই না? এভাবে আপডেট করে করে দেখবো যেটা কনভার্জেন্ট হচ্ছে কিনা। তাহলে এটা একবার বলুন স্যার। আমি বলতেছি এই যে তুমি পার্থক্যটা দেখলা নতুন ভ্যালু, তা আগের ভ্যালু যে পার্থক্যটা বের হবে না, এখন এই যে আগের ভ্যালু এবং এই আপডেট যে পার্থক্যটা দুটা মিলে এখন ওই ফাংশনে দিয়ে দেখবো যে এখন নতুন ভ্যালু কতটুকু হয়েছে, ওয়ের অবস্থাটা কি, দুটা মিলে। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা প্রতিটা আমরা জাস্টিফাই করবো আর কি হায়ার অর্ডার পর্যন্ত। একটুটুকু বুঝে নাও, আমরা যাচ্ছি। হ্যাঁ, এটা আমি বলতেছি বই থেকে, কারণ ইয়ার মতো কিছুটা মিলাই বলতেছি গস স্যাটেলের মতো, ঠিক আছে না? সমস্যা না, আমরা প্রয়োজন আগামী ক্লাসে আবার এটা করবো, তবে ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে, আজকে হয়তো একটু তোমার বিদ্যুৎ মনে হতে পারে। আচ্ছা, এভাবে আমরা প্রসিড হতে থাকবো প্রতিটা ভ্যালু। আচ্ছা, এটি আচ্ছা কতটুকু আসছে, এভাবে আমরা ফাংশনে আপডেট ভ্যালু বসাবো, এক্সপান্ডিং দিস ইকুয়েশন বাই টেলরস থিওরেমের মাধ্যমে আমরা এক্সপান্ড করবো, তাই না? ভ্যালুটা বসাবো। আচ্ছা, it is to be noted that the partial derivatives of fi with respect to the xj value are evaluated at the solution estimation x10 initial value there. Since our initial estimation is close to the true solution, we neglect higher order terms গুলো। আচ্ছা, ইনিশিয়াল ভ্যালু যেহেতু মোটামুটি একই হয়, আমরা আর হায়ার টার্ম গুলো দেখবো না, কারণ টেলর সিরিজে কিন্তু হায়ার টার্ম গুলো থাকে। এবং খুব মজার বিষয় দেখবা, টেলর সিরিজে হায়ার টার্ম গুলো আমরা প্রায় সময় নেগলেক্ট করি, তাই না? ইনিশিয়াল ভ্যালুটাকে নেই, কারণ এরপরে ভ্যালু গুলো খুব ছোট হতে থাকে, তাই না? স্যার ওগুলোকে স্যার ডিভাইড আকারে স্কেল করা হয়েছে, যার কারণে ছোট হতেই থাকে। হ্যাঁ, ছোট হতে থাকে। এজন্য দেখবা যে টেলর সিরিজে আমরা যতগুলোই করেছি হায়ার টার্ম গুলো আমরা কি করতে পেরেছিলাম, আমরা আসলে অমিট করতে পেরেছি। যাই হোক, কাজে এই যে তোমার পলিনোমিয়াল, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে চেঞ্জ অফ ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন, সেটাকে আমরা যদি ম্যাট্রিক্স আকারে দেই, তাহলে এই চেঞ্জটাকে, ফাংশনের চেঞ্জটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই যে চেঞ্জ, এটাকে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, কার রেসপেক্টে? আমাদের ভেরিয়েবলের রেসপেক্টে, তাই না? এই ইনিশিয়াল, প্রত্যেক ইনিশিয়াল ভ্যালু ফার্স্ট ইটারেশনের জন্য। তাহলে ভেক্টরে যদি আমরা লিখি যে এই যে আমাদের ফাংশনের চেঞ্জ কিসের রেসপেক্ট হচ্ছে, ভেরিয়েবলের কারণে, যেখানে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের সাথে এটাকে আমরা কি করব, গুণ করে এটাকে দেখব। ফার যে ইজ এ ম্যাট্রিক্স অফ পার্শিয়াল ডেরিভেটিভস নোন অ্যাজ দ্য জ্যাকোবিয়ান। একটু মনে রাখবে, যেটা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ বোঝো, আমি আসতেছি, আমি শিটে গিয়ে পার্শিয়াল ডেরিভেটিভটা তোমাকে বোঝাবো। আমরা যখন ডেরিভেটিভ করি তখন কিন্তু যে ভেরিয়েবল এটা ছাড়া বাকিগুলো আমরা কনস্ট্যান্ট ধরি, তাই না? আর পার্শিয়াল হচ্ছে যে একাধিক ভেরিয়েবল থাকলে একটা একটা করে আগানো প্রতিটা ভেরিয়েবলের জন্য, এটাকে পার্শিয়ালি বলা হয়। ঠিক আছে, known as the Jacobian matrix or simply Jacobian of the simultaneous equation. It is obtained by the differentiating the function vector f with respect to x and evaluating it is at x naught. তাহলে প্রতিটা ভ্যালুর জন্য x এর ভ্যালুটা বের করে ইনিশিয়াল ভ্যালুর জন্য। হ্যাঁ, এখন যে ভ্যালুটা আছে এটার জন্য, x এর জন্য তার আগে ভ্যালু দিয়ে বের করে, এরপরে এটা তারপরে ভ্যালুটার জন্য এখন যেটা ভ্যালু সেটাতে আবার পরের আপডেটটা করে নতুন ভ্যালু বের করে। আচ্ছা, del f is the column vector and matches। আচ্ছা, এগুলো এভাবে থাক। তাহলে del f এর ফাংশন হবে, তাহলে আমরা এই del f টা চেঞ্জ, আগের ভ্যালু পরের ভ্যালুর সাথে পার্থক্যটা দেখব, দেখে আমরা আপডেট করতে থাকবো। আচ্ছা, তাহলে সলভিং দ্য সেট অফ নন লিনিয়ার ইকুয়েশন, এত del x is the del x বলতে সবগুলা ম্যাট্রিক্স কে বোঝাচ্ছে আর কি, 1 2 3 যতগুলা থাকে ততটুকু আমরা পার্থক্যটা দেখতে পাবো। দা কারেকশন ইজ অ্যাডেড টু দ্য ইনিশিয়াল গ্যাস টু কমপ্লিট দ্য ফার্স্ট ইটারেশন। ঠিক আছে, ওই যে আমি বললাম না একটু আগে, আমরা যে এই কোশ্চেনটা মনে আছে, গস স্যাটেলে ডেলটা বের করে অ্যাক্সেলারেশন ফ্যাক্টর দিয়ে গুণ করে ইনিশিয়াল ভ্যালুর সাথে যোগ করি, এটা কিন্তু ওইরকমই। দেখো, দ্য প্রথম ইটারেশন, তাহলে এটা ইনিশিয়াল ইটারেশন, দ্য প্রথম ইটারেশন কোনটা, এই যে পার্থক্যটা পেলা এর আগের ভ্যালু। তাহলে এভাবে আমরা এই যতগুলা প্যারামিটারসের প্রত্যেকটার জন্য পেয়ে যাবো। এরপরে সেকেন্ড ইটারেশন কি হবে, আপডেট হয়ে গেল না, আবার সেই কাজটা করতে থাকবো। এভাবে আমরা আস্তে আস্তে অ্যাপ্রোচ করতে থাকবো। ঠিক আছে, নিউটন রাফসন মেথড ফর লোড ফ্লো সলিউশন। তাহলে কিভাবে আমরা এটা করতে পারি, দেখো ইকুয়েশন পেলে কি হবে, তাহলে s ইকুয়ালস টু কি, p প্লাস j কিউ, তাই ঠিক কি না? জি স্যার। এটাকে যদি আমরা পোলার ফর্মে লিখি, হ্যাঁ, তাহলে এটাকে কিছু সেলফ আছে vi, v কে আছে কিনা প্রতিটা নোডের জন্য আলাদা আলাদা ভোল্টেজ। জি স্যার। আচ্ছা, এবং এই দুইটার মধ্যকার ব্রাঞ্চের ইম্পিডেন্স, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আইটা কি, যেহেতু আমরা আই দিয়ে নোটেশন করছি, তাহলে যেই নোটটাকে আমরা কনসিডার করতেছি, তাই না? তো ওটা তো অলওয়েজ হায়ার পটেনশিয়ালে থাকে, মনে আছে তো? ওটা পজিটিভ অ্যাঙ্গেল, তার অ্যাঙ্গেলটা, আর অপরগুলো হচ্ছে নেগেটিভে, তাই না?
জি এটা স্যার হচ্ছে স্ব ভোল্টেজের অ্যাঙ্গেল গুলা। তাহলে যেটা কনসিডার এটা হচ্ছে পজিটিভ, আর অপর যেটা আলাদা এটা নেগেটিভ। ঠিক আছে, ধরো আমরা 1 এবং 3 এর মধ্যে, তাহলে del 1 মাইনাস del 3। ওকে, আচ্ছা এখন এই যে y দুইটা ব্রাঞ্চের মধ্যকারের জন্য আবার মিলে আরেকটা অ্যাঙ্গেল হয় না, দুইটার মিলে, এটা 1 এবং 3 এর মিলে, ওটাকে আমরা কিভাবে প্রকাশ করেছি? এটাকে তুমি বলতে স্যার del 1c লিখলেই তো হয়, মিউচুয়ালের যে অ্যাঙ্গেলটা ইম্পিডেন্সের জন্য। তবে তারা del 1c না লিখে কি লিখেছে বলো তো এটাকে? থিটা আই কে। হ্যাঁ, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা কিভাবে আসছে বুঝতে পেরেছো? এটা পজিটিভ, এটা নেগেটিভ কেন? কনসিডারটা পজিটিভ, অপরটা হচ্ছে নেগেটিভ, 3 নাম্বারটা। আর থিটা হচ্ছে দুইটার মধ্যকার মিলে ব্রাঞ্চের কারণে যে অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? দুইটার মধ্যকার বলতে স্যার বিয়োগ। আচ্ছা, এটা ধরো 1 এবং 2, এই যে 1, এটা হচ্ছে 3। আচ্ছা 2 1 দিলে তো স্ল্যাগ বেস হয়ে যাবে, এটা তো 2, এটা হচ্ছে 3। ওকে, তাহলে এটা কি v2 থাকবে, v3 থাকবে কিনা? জি স্যার। তাহলে এর করেসপন্ডিং অ্যাঙ্গেলটা কি হবে? থিটা আর এটা, এটা মাইনাস এটা। আর এই দুটার মিলে যে ইম্পিডেন্স হবে 2 3, এটার জন্য কি একটা অ্যাঙ্গেল? জি স্যার জি স্যার। ওইটা কি? হ্যাঁ, যে i যে i কে আর প্লাস i জে মানে 2, পার্সেলের হ্যাঁ, অ্যাঙ্গেল k মানে 3, হ্যাঁ k মানে 3, এর জন্য এটা মাইনাস। সোজা কথা, যেটা আমাদের কনসিডার নোট এটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে মাইনাস অ্যাঙ্গেল। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা তো আমাদের ইয়া থেকে আসে, আমরা আগেও জানি, তবে এটা পোলার ফর্মে আমরা করতেছি আর কি। আচ্ছা এতটুকু গেল। তাহলে এই যে ভি ওয়াই কে ওয়ান, তার অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। একই ভাবে এটা কিসের জন্য? এই পুরোটার জন্য এটা কি? পুরোটা এস স্যার। এস। আচ্ছা এপার উপর আমরা দুটো অংশ পাই, তাই না? জি স্যার। আচ্ছা এটা কি আমরা এভাবে লিখতে পারি? এই যে এই ভি আই, দেখো খুব খেয়াল করে দেখো, এগুলো কিন্তু সব কাছাকাছি। কিভাবে বোঝাবো? স্যার রুট ওভার বি আই কে আই, হ্যাঁ, কস থিটা ভি আই ভি কে ওয়াই আই কে, তাই না? এটাকে আবার কিভাবে লেখা যায়? কস থিটা স্যার, কস থিটা ই ই ই ই যে না, ই যে, আচ্ছা স্যার ওটা ই ই থিটা, ই যে থিটা, হ্যাঁ থিটাটা বসায়। এটাকে ভাঙলে তুমি দেখো এগুলো কোত্থেকে আসছে তুমি বুঝতে পারবে। তো এই ভ্যালুটা আবার এখানে থাকবে। এটাকে ধরো এটাকে কি ধরা যায়? ধরো এটাকে ডি ধরলাম, এটাকে সংক্ষেপে লিখলাম আর কি, পুরোটা না লিখে ডি। তাহলে এটাকে ভাঙলে কি হয়? সি ই যে ওই স্যার থিটা কস থিটা প্লাস এ যে সাইন থিটা না? জি স্যার। বুঝতে পারছো? জি এটা স্যার। কেন বলছো তুমি এখনো বুঝতে পারো? তার মানে ডি মানে তো এই তিনটা মিলে, তাই না? তাহলে এই যে এটা কমপ্লেক্স, এটা কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে, কোন একটা কমপ্লেক্সের ক্ষেত্রে এই সূত্রটা হয়। তাহলে এই যে পিটা কি রিয়েল না? জি স্যার। রিয়েলের জন্য cos থিটা, এই যে দেখো পি ফ্যাক্টর স্যার। হ্যাঁ cos থিটা, এই অ্যাঙ্গেলটা যা আছে তার। আর কিউ যেটা ইমাজিনারি, হ্যাঁ এই যে ইমাজিনারির সাথে ইমাজিনারি কম্পেয়ার করব, যে যে চলে গেছে না, জি স্যার। তার সাইন থিটা। এখন থিটা তো এখানে তার ইয়া অনুসারে কতগুলা নোট কানেক্টেড সেই অনুসারে, ঠিক আছে? ইনিশিয়ালি আই কে দিয়ে বোঝানো হয়েছে, কারণ আমরা জানি কোন একটা ব্রাঞ্চের জন্য দুইটা নোডেই যুক্ত থাকে, তাই না? তাহলে সেলফ নোড, অন্যদিকের অন্য নোড সেলফের জন্য, আর এটা মিউচুয়াল এই অ্যাঙ্গেলটা। তাহলে এতটুকু আমরা এই পর্যন্ত বুঝেছি, তাই না? জি স্যার। তাহলে দেখো তো গস স্যাডলের সাথে এটার পার্থক্যটা কি? ওটা ছিল কমপ্লেক্স, এটা হচ্ছে পোলার। পোলার ফর্ম। হ্যাঁ এখনো কিন্তু ঠিক আছে, চলো আমরা আগাইতে থাকি। কোথাও কোথাও হয়তো খটকা লাগতে পারে, এই জন্য আমি কম্পেয়ার করে করে আগাচ্ছি। তাহলে ইকুয়েশন 14-8-3 এবং 14-8-4, তার মানে এই তিনটা মানে প্রথমটা, এটাকে কি আমরা আরো আলাদা করে লিখতে পারি? একটাকে বের করে ফেলতে পারি কিনা আগের মতো করে? বুঝো নাই? ধরো আগে 10টা ছিল, জি স্যার। হ্যাঁ হ্যাঁ আমরা যেটাকে কনসিডার করব আইতমটা, এটাকে বের করে ফেললাম, তাহলে আর কয়টা থাকবে? 9টা। আর বাকিগুলা? হ্যাঁ বাকিগুলা থাকবে। এই যে লিখে দিছে কে আইনা, মানে ওটা তো নিয়ে গেছি, এটা এখন কোত্থেকে আসবে? ঠিক আছে, ধরো এখানে ছিল 10টা, এখন একটাকে বের করে ফেলছি। ওখানে আমরা এটাকে বের করছি, এটাকে কিভাবে লিখছিলাম? বি কে দিয়ে না, জি স্যার। এখানে আই আই দিয়ে লিখছি। দেখো মিলাইতে পারলে কিছু মিলে যাবে। এবং এটা বোঝানোর জন্য বলে আছে যে 10টার মধ্যে একটাকে তুমি আলাদা করে লিখছো এক্সপান্ড করে, তাহলে আর বাকি 9টা, এই জন্য কে ডাজ দ্যাট আই, কারণ এটা তো এখানে আছে, ঠিক আছে? এর জন্য বলে দিছে এটা এখানে না, তার মানে এই একটা এটা মিলে 10টা, ঠিক আছে?
Yes, sir. একইভাবে কিউর জন্য লিখতে পারি। আমরা ওই সারটাকে বাইর করে ফেলছি আর কি। হ্যাঁ হ্যাঁ ওটাকে একইভাবে আমরা কিউর জন্য লিখেছি, তবে কিউর জন্য এটা নেগেটিভ। কেন নেগেটিভ বলতো? স্যার হ্যাঁ কিউ তো মোট এটা ভি আই আই ওয়াই আই সাইন কিউ। স্যার পি পি মাইনাস যে কিউ না স্যার ওই হ্যাঁ হ্যাঁ এই যে ধরে আমি এটাই বলছি, কারণ আমরা আই আই যখন বের করি আই স্টেরিক থাকে, কিন্তু নোডাল ইকুয়েশনে আই স্টেরিক না আই, তখন কিন্তু এটা মাইনাস যে কিউ হয়, তাই না? এই জন্য বলছি। একটা ইউজ করি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই যে ওটা তাহলে বুঝছো, তাহলে চলো সামনে চলো, এতটুকু ঠিক আছে। অঙ্ক তো করা সহজ, কিন্তু আগে বেসিকটা বুঝতে হবে। এই এতটুকু ঠিক আছে। Cauchy's Riemann equation of polar form. হ্যাঁ এবার সব উই হ্যাভ del f যে del x, তাহলে চেঞ্জ অফ যে ফাংশন, তাহলে যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা আছে এখানে কি কোনো পেজ মিসিং হয়েছে দেখো তো। 31 না মিসিং হয়নি। তাহলে এখন আমরা যেটা জ্যাকোবিয়ান যে ম্যাট্রিক্স আছে সেটার সাথে যে চেঞ্জ আছে সেটাতে গুণ করব, ঠিক আছে? এটা কিন্তু এখানে ক্লিয়ার করা নাই। জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছে কি তারা? আচ্ছা করে না, আমরা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আরেকটা স্লাইড থেকে দেখব, তারপর সরাসরি অঙ্কতে চলে যাবে। অঙ্কটা করার পরে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আসলে এইটাই বোঝাতে চাইছে। তাহলে ইফ ডেল পি, যদি আমরা এই যে জ্যাকোবিয়ান যে ম্যাট্রিক্সটা মানে নন লিনিয়ার ম্যাট্রিক্সটাকে তুমি যদি ম্যাট্রিক্স আকারে সাজাও, তখন এই যে ম্যাট্রিক্সটা বের হবে সেটাকে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স বলে, সোজা কথা। তাহলে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা এখানে তারা দেয় নাই, আমার অন্য স্লাইডে আছে, সেটা আমরা পরে দেখাচ্ছি। তাহলে এই জ্যাকোবিয়ান যে ম্যাট্রিক্সটা আছে সেখানে যে ডেল এক্স যে চেঞ্জটা আছে আপডেট ভেরিয়েবল হচ্ছে না, মানে ভেরিয়েবল এখানে কি কি পি কিউ এবং ডেল। তাহলে ডেল পি যে চেঞ্জটা হয়েছে, হ্যাঁ সেই চেঞ্জটাকে দিয়ে আমরা দেখবো যে ফাংশনটা কি হয়। ওই যে আমি কিন্তু একটা ফাংশন লিখে দিচ্ছিলাম 2x² প্লাস 1 2 যাই হোক, তো এইটাই কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে ডেল পিটা তাহলে কি কতটুকু চেঞ্জ হবে এই ভেরিয়েবলটা চেঞ্জের কারণে, তাহলে এটা আমরা কিভাবে বের করব? ওই যে অলরেডি আগে একটা ভ্যালু ছিল না, এবং এই মাত্র ক্যালকুলেশন স্পেসিফাইড মানে কি যেটা দেয়া আছে অলরেডি, হ্যাঁ স্পেসিফাইড এসপি মানে কি গিভেন বা স্কেডিউল, আর ক্যালকুলেশন বের করলাম, দুটোর মধ্যে পার্থক্য কতটুকু, ঠিক আছে? এবং এই পুরো ভ্যালুটাকে আমরা যতগুলো নোড আছে ততগুলোর জন্য বের করব, প্রত্যেকটা পার্থক্য। ওকে, কতটুকু চেঞ্জ হলো এর আগে আমরা বের করেছি না? বের করা তুমি অলরেডি স্কেডিউল দেয়া আছে 1 পার ইউনিট বা 1.02, এখন নতুন যে ভ্যালুটা পেলা এই দুটা কি পার্থক্য করো না, করো কিনা? তো এটাও তো সেভ করতে হবে, তবে এটা ইয়াতে করতে হবে পোলার ফর্মে। আবার বলে দিছে সাবধান 1 নাম্বারটা করবা না, কারণ কি ওইটা একই স্যার। আচ্ছা এখানে এত কনফিউশনের কি দরকার ছিল? এটা 1 না দিয়ে হ্যাঁ i = 2 দিলেই তো হইতো, তাই না? জি স্যার। 2 3 ডট 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 n। আচ্ছা এখানে এইভাবে কেন দিছে জানো? স্যার আমরা যা অলওয়েজ এক নম্বর ফ্ল্যাগ বাস হিসেবে ইউজ করব আমরা। হ্যাঁ হ্যাঁ অলওয়েজ 1 নাম্বার বাস কাটা স্লাইড বাস প্রোগ্রাম করার জন্য এটাই সহজ, ঠিক আছে? এখানে আই সমান এটা দিয়ে স্ল্যাগ ডাজেন্ট লিখছে কেন? প্রোগ্রামে এইভাবে অনেক সময় লেখা হয়, এইভাবেও তো প্রোগ্রাম করা যায়, সমস্যা নেই, তারা যেভাবে করবে। একইভাবে আমরা ডেল কিউটাও বের করব, ওখানেও একই কথা বলবো, আই ডাজেন্ট স্ল্যাগ বাস, আই ডাজেন্ট পিভি বাস, ঠিক আছে? পিভি বাস ছাড়া, কারণ পিভি বাস যদি হয় ওই পিভি বাসও আমরা এটা অ্যাপ্লাই করবো না, কারণ পিভি বাসে কি বের করতে পারছে। যাই হোক, এখন সবগুলো ভ্যালু যখন পাবা, হোয়ার দ্য সাবস্ক্রিপশন এসপি এন্ড সিএল জোনের স্পেসিফাইড এন্ড ক্যালকুলেটেড, এই কথাটা আমি বলে দিলাম। স্পেসিফাইড মানে গিভেন ভ্যালু যেটা দেয়া আছে, তাই না? এটাকে স্পেসিফাইড বলে বা গিভেন বলে, আর ক্যালকুলেটেড যেটা আমরা ক্যালকুলেশন করে বের করব রেসপেক্ট দ্য ইকুয়েশন। তাহলে আমরা আসলে কি লিখতে পারি দেখো তো? এই যে নতুন যে ডেল পি ডেল কিউ আছে, এই যে এটা কিন্তু জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, সেইটার সাথে এই যে ডেল এর ভি এর যে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা গুণ করে আপডেট করে দেখব, তাই না? কথা বুঝতে পেরেছো? এই কথাটা লিখেছে এই যে the off diagonal and diagonal element these are determined by differentiating কতকে 8 এর 3 এবং 8 এর 4 কে with respect to del v। এই del v এর রেসপেক্টে আমরা 3 এবং 4 কে ডেরিভেটিভ করে যা পাই সেটাই হচ্ছে কি, তার মানে কোনটা ইকুয়েশন কোনটা বুঝতে পেরেছো? 3 এবং 4 ঠিক। তাহলে তোমরা অবশ্যই এই ইকুয়েশনটা লিখে ফেলো, এই ইকুয়েশনটা লিখে ফেলো। এই যে এই সবগুলো ইকুয়েশন লিখে ফেলো, এটা আমাদের মেইন ইকুয়েশন। গসেডেল একটা মেইন ইকুয়েশন ছিল এটা। এখন সংক্ষেপে যদি আমি বলি যে আমাদের
ডেল যে চেঞ্জটা হবে সেটা দিয়ে এটাকে আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে? এটাই আমাদের টার্গেটটা। কথা বুঝতে পারছো? জি স্যার। তাইলে কিন্তু হইল কাজ। এতটুকু সংক্ষেপ কথা মাথা রাখতে পারলে তুমি বুঝে যাবে। সংক্ষিপ্ত কথা লিখতেছো সবাই? জি স্যার। আচ্ছা আমরা তাহলে আগাই। এটা মধ্যে একটা ফ্লো আছে, ওটা মেনটেন করলেই হবে। আচ্ছা with respect to del v of diagonal elements of h, তাহলে এই h এর একটা হচ্ছে ডায়াগোনাল থাকবে আর একটা হচ্ছে অফ ডায়াগোনাল। ডায়াগোনাল কোনটা? h হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এর যেখানে i doesn't k, তার মানে তুমি যদি এটা 2 নাম্বার চিন্তা করো, হ্যাঁ, k কিন্তু 2 না, দুটো কিন্তু আলাদা ভ্যালু। i 2 হলে k হবে 3, ঠিক আছে? এটা মাথায় রেখে কিন্তু। তাহলে এই p কে কার রেসপেক্ট আমরা একবার ভাগ করব? হ্যাঁ, আমরা p এর ভ্যালু বের করব, p এর কি চেঞ্জ হচ্ছে সেটা বের করতে যাচ্ছি। ওকে, তাহলে এই p এর যে ইকুয়েশনটা আছে একটু আগে তোমরা লিখলা, সেটা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা দেখো। ওকে, তাহলে সেক্ষেত্রে p কে যদি ডেল দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? v vi, আমরা আগেও লিখেছি ইকুয়েশন দেখো, v কে তারপর y i কে, তাই না? সাইন এটা। ওকে, আচ্ছা p এর এটা কি সাইন ছিল নাকি কস ছিল? কস ছিল না স্যার, পি এর হ্যাঁ, কস কে ডেরিভেট করলে কি হয়? সাইন স্যার। সাইন হয়ে যায়। গুড। আচ্ছা একই ভাবে ডায়াগোনাল, তাহলে অফ ডায়াগোনাল, ডায়াগোনালের ক্ষেত্রে কি হবে? অফ ডায়াগোনাল বুঝছো? i কে বুঝো নাই? জি স্যার, মানে স্যার আচ্ছা তাহলে হ্যাঁ স্যার তাহলে মিউচুয়াল। হ্যাঁ মিউচুয়াল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অফ ডায়াগোনাল মানে মিউচুয়াল। স্যার cos কে ডেরিভেটিভ করলে তো -1। আচ্ছা এই আচ্ছা ওই যে মানে অফ কোথায়? অফ ডায়াগোনাল, যেটা বলে দিলে অফ ডায়াগোনাল মানে মিউচুয়াল গুলো। MUTU। আচ্ছা এবার এবার আসো, হ্যালো হ্যালো, জি স্যার, শোনা শুনতেছি। যাচ্ছে স্যার? হ্যালো। আচ্ছা যেটা বলছিলাম এই অফ ডায়াগোনাল মানে মিউচুয়াল। আচ্ছা, আর ডায়াগোনাল মানে সেলফ। ডায়াগোনাল মানে সেলফ, এই কথাটা মনে থাকবে। স্যার hi কে তে আমরা ওই সাইনটা পাইছি cos কে ডেরিভেট করে না হুম, স্যার? ওইখানে তো cos কে ডেরিভেট করলে মাইনাস আসার কথা ছিল না? না না ওই সরি, এটা এটা কি কোর্স বা সাইনের জন্য? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, স্যার প্রথমটা তো হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমরা তো অফ ডায়াগোনাল তো এমনি তো মাইনাস হয়, তাই না? মাইনাস হয় না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, এটা ঠিক আছে। আর আর এটা কি হয়? ডায়াগোনাল গুলো তো অলওয়েজ প্লাস হয়, তাই না ইম্পিডেন্সের ক্ষেত্রে? আর দুটোই কিন্তু পি কিন্তু, জি স্যার, জি স্যার। হ্যাঁ এই জন্য প্লাস প্লাসে মাইনাসে মাইনাসে, ঠিক আছে? তো আমরা ম্যাট্রিক্স এর সময় ইউজ করছি যে মাইনাস প্লাস। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা ঠিক আছে, এটা ঠিক আছে। চলো আমরা আগে এই এটা কিন্তু দুটোই পি কিন্তু,
ঠিক আছে, একটা মাইনাসটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, কারণ এটা মিউচুয়াল ক্ষেত্রে মাইনাস থেকে এটা প্লাস হয়ে যায়। আচ্ছা, আর এটাও কিন্তু কি ছিল, মাইনাস আসে, কিন্তু যেহেতু সেলফের ক্ষেত্রে এটা প্লাসে থাকে, প্লাস মাইনাস মাইনাস। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে কি করতে হবে দেখো, আমাদের মূলত এই যে পি ডেল চেঞ্জ করার ক্ষেত্রে কতটুকু আপডেট হয়েছে সেটা আমরা প্রতিবার দেখবো, হ্যাঁ, পার্শিয়াল ডেরিভেটিভ করে করে। ঠিক আছে, একইভাবে আচ্ছা এখানে 14a একটু ধৈর্য সহকারে দেখো, একবার বুঝে গেলে আর কোনো সমস্যা হবে না, ঝামেলা করতেছে। আচ্ছা, এখন ডেল পি কে যদি আমরা এটা কত নম্বর ইকুয়েশন, 14 8 4a, এটা লিখছিলা? আচ্ছা, এটা ছিল কি ইকুয়েশন বলো তো, পি এর না? জি স্যার। আর এটা হচ্ছে ইউর কিউএ। এটা মাথায় রাখো। তো এটা যদি হয় 14, হ্যাঁ, একইভাবে using equation we have qi v square minus theta jj, তাই না? আচ্ছা, এটা কোন ভ্যালুটা বসাইছে বলো তো, যেটা স্যার কিউর মানটা স্যার ওই বিআই সাইন থিটার ওইটা এখানে বসাই দিচ্ছে না? জি স্যার। এই জায়গাটা বসাই দিচ্ছে। আচ্ছা, আর এইচ আই হচ্ছে একইভাবে এই দুইটা ইকুয়েশনে বসাইছে, বসায়া আচ্ছা তার কি করছে, জব ডায়াগোনাল এলিমেন্টস, তাহলে কিউ আই মাইনাস, আচ্ছা এইটাই জটিল করার দরকার নাই, এতটুকু বুঝে 14 8 পর্যন্ত বুঝে রাখো, ঠিক আছে? আমাদের এটাই মেন, এই দুটো ইকুয়েশনে লাগবে। স্যার কোনটা স্যার? এই ওই যে, HII, জি স্যার বুঝতে হ্যাঁ, পারছি। এটা আপাতত বোঝার দরকার নেই, এটা এমনি বের হবে, ডেরিভেটিভ করলে এমনি বের হয়ে যাবে, আরো কমপ্লেক্স করে দিচ্ছে। একইভাবে অফ ডায়াগোনালও আমরা এভাবে দেখতে পারি কিনা, তো অফ ডায়াগোনাল কি ছিল, আমরা ডেল দিয়ে করছি না, এই ডেল দিয়ে করলাম না প্রতিটাকে, জি স্যার। একইভাবে ডেল ভি দিয়ে করলাম, ঠিক আছে? তাহলে এটা এই যে ভি ডেল কখন বের করি আমরা, তোমরা কি একটা জিনিস ভুলে যাচ্ছ, ভি ডেল কখন বের করি? পি কিউ হ্যাঁ, ইয়াতে স্যার। তার মানে আমরা পিকিউ বাসের জন্য অ্যানালাইসিস করতেছি, এটা মাথায় রাখো, আমি কিন্তু শুরুতে বলছি, আমি জানি না তোমরা এটা খেয়াল করছো কিনা। তাহলে এতটুকু ঠিক আছে, আমি বলেছি যেটা এতটুকু আপাতত দরকার নাই, এতটুকু মনে রাখলেই হবে। সমস্যা কি, এক এক বইতে এক এক রকম বোঝানোর চেষ্টা করছে, সব গোলাই যাচ্ছে স্যার। না গোলাবে না, অঙ্ক করলে ঠিক হয়ে যাবে, তুমি যতটুকু গ্রাফস করতে পারো করো। আমি সংক্ষেপে বলবো, আমাদের যে ইকুয়েশন এটাকে একবার ডেল দিয়ে ভাগ করতে হবে, আরেকটা হচ্ছে ডেল পি দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা আবারও পুনরায় ডেল ভি দিয়ে ভাগ করবো, আমরা কি ডেল দিয়ে তো ভাগ করে ফেলছি, এই যে আমাদের এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সকে কি চেঞ্জ হচ্ছে, এটা ডেল দিয়ে ভাগ করলাম প্রতিটাকে, ডায়াগোনাল অফ ডায়াগোনাল। এবার বাকি কি, এলভি স্যার। পি দিয়ে, তাহলে এটাতে আমরা কি পেয়েছি, তাহলে আমরা আপডেটেড ডেল পিটা পেয়ে গেলাম। আপডেটেড ডেল পি পেতে যাচ্ছি যে ডেল ভি এর ডেলের রেসপেক্টে কি চেঞ্জ হয়েছে, একইভাবে কিউটা সাথে ভি, এখন একইভাবে কিউটাকে আমরা ডেল ভি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এই যে এবার হচ্ছে কিউ, একবার ডেল দিয়ে করব, আরেকবার এটাকে কি দিয়ে করব, পি দি স্যার নিচে। সিম্পল কথা, তাই না? তাহলে ভি কি, ডেল্টা আসবে, যেখানে ওয়াই ডাজন্ট গেট, ঠিক আছে? একইভাবে এটার জন্য cos ডেল। এখন এখান থেকে তুমি একটা ভ্যালুকে বের করে দিতে পারো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখছো যেটা আমাদের মিসিং হয়ে গেছে, কি সেটা বলো তো? স্যার হ্যাঁ, এই যে 2, টুটা কেমনে আসে? আচ্ছা, পিআই যখন ভি কে, এটা কোনটাকে করছে, যে ডেল পিআই ভি কে? স্যার এটা ওই প্রথমটা বাদে এটা সবগুলাকে করছে স্যার। হ্যাঁ, সবগুলোকে করছে, ওকে। আর নিচেরটা আলাদা করি স্যার, আমরা বাইর করে আনছি, ওইটা সাথে করে। আচ্ছা, ভিআই cos থিটা আই, স্যার একটাকে মনে হয় স্যার ওই মিউচুয়াল, আর একটা স্যার সেলফের ভোল্টেজটা দিয়ে করছে, নোট ভোল্টেজ। হ্যাঁ
হ্যাঁ এটা আমি এটাই ভাবতেছি একই। খেয়াল করে দেখো এখানে যে y12 আর y21 দুটা ভ্যালু কি সেম নাকি আলাদা? স্যার একই স্যার। একই হয় না? এরকম একবার y21 আছে আর একটা 21 ভ্যালু যেহেতু সেম, এটা আইট বাসের জন্য মানে যেটা আমরা কনসিডার করি, হ্যাঁ আইট বাসের জন্য এরকম ভ্যালু দুইটা সেম চলে আসে, যার কারণে দুইটাকে একটা ভ্যালু হিসেবে ধরেছে। কথা বুঝতে পেরেছো? যখন আমরা বের করে নিয়ে আসি। তো স্যার তাহলে ওইটাও আমরা বাইর করে যোগ করে দিছি। হ্যাঁ, সো একটু যে জিনিসটা তুমি খেয়াল রাখবা, এটা কিন্তু আমাদের মেইন ইকুয়েশন কিন্তু এই দুইটাই, একটু খেয়াল করো, না হলে কিন্তু ভোলায় ফেলবা। আমরা আগের ইকুয়েশনটা লিখছিলা, তাহলে স্যার। আগে আমাদের ডেল পি এর যে ভ্যালুটা বের হচ্ছে এই দুটো ঠিক আছে, তাই না? আচ্ছা, জি স্যার। এরপরে আমরা যখন এটাকে ভি এর রেসপেক্টে বের করব ডেল ভি, তখন আমাদের দুটো টার্ম সেম হবে। এটাই বলছি যে আমাদের ডিটেইলসে করতে পারলে ভালো হতো, ওটাকে বের করলে এই দুইটা টার্ম সেম, একই ভ্যালু বেশি। ডিটেলসে করলে তো স্যার ম্যাথটা শেষ হবে না। হ্যাঁ এই জন্য কিছু বিদঘুটে লাগবে আর কি। তো এই যে ডেল পি কে যখন আমরা রিয়েল পাওয়ারকে ভি এর রেসপেক্টে করব, এই দুটো ভ্যালু সেম হয়, এই দুটো এখানে 2 হয়। হ্যাঁ এটাও লিখে রাখো এই দুটো। এটা আমি দেখি কোথাও ডিটেইলস পাইলে, হ্যাঁ যেন তোমাদের কনফিউশনটা আমি চেষ্টা করবো এটা দিতে, না হলে এইভাবে নিতে হবে আর কি। তাহলে আর আরেকটা উপায় আছে, টেলিও সিরিজ দিয়ে করলে তাহলে তুমি বুঝতে পারবে আর কি। টেলিও সিরিজ দিয়ে করলে তখন বুঝতে পারবে যে দুটো ভ্যালু সেম। কারণ দেখো এখানে কিন্তু মিউচুয়াল ভ্যালু, তাই না? আই এবং কে, আর এগুলো কিন্তু সেলফ। যখন দুটো আমরা সেলফ করব, এখান থেকে দুটো সেলফের জন্য একই ভ্যালু বের হয়ে যাবে, আই এর জন্য একটা, কে এর জন্য একটা। আচ্ছা, তাহলে এটা লিখছো? জি স্যার। থিওরি যতটুকু পারো বুঝাবি এটা বলবো, কারণ তুমি যখন ম্যাথটা করবা তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার একই ভাবে আমরা অফ ডায়াগোনাল করব, ঠিক আগের মতো করে। স্যার আমাদের কি প্রতিবেদন আসতে পারে স্যার? কি স্যার প্রতিবেদন গুলো কি আসতে পারে? মানে না ওটা আসবে না। তাহলে আমরা কি করলাম, তুমি যদি মোটা দাগে দেখতে যাও, আমরা আবারও মেইন ইকুয়েশনে ফিরে যাব। অফলাইনে হলে আসবে না স্যার? অফলাইনে তো স্যার অনেক স্যার দেয় স্যার। দেখো তুমি কথাটা শোনো, আমি সংক্ষেপে করে দিচ্ছি। এই পি, ঠিক আছে, এই পি এর যে ভ্যালুটাকে আমরা দুই ভাবে এটাকে বের করবো। একটা হচ্ছে ডেল দিয়ে, ঠিক আছে, ডেল দিয়ে যখন করবো একটা ডায়াগোনালের জন্য বের করবো, আর একটা হচ্ছে অফ ডায়াগোনাল। ক্লিয়ার? কয়টা ভ্যালু পাচ্ছি আমরা এখানে? স্যার দুইটা। একই ভাবে, হ্যাঁ, তাহলে এই পি কে আমরা ডেল ভি দিয়ে করছি, ডেল দিয়ে করছি, আর ডেল ভি দিয়ে, মানে ডেল ডেল্টা ডেল দিয়ে ডেল্টা ভি দিয়ে করছি। কাকে? ডেল পি, একটা ডায়াগোনাল আর একটা অফ ডায়াগোনাল। একই ভাবে ডেল কিউ কে করতে হবে না, কাকে দিয়ে? সেম, একটা ডায়াগোনাল আর একটা অফ ডায়াগোনাল। শেষ, ঠিক আছে? এটাই। এরপর তুমি নতুন ভ্যালু পাইছো না? পাইছো কি না? স্যার পাইছি। তাহলে নতুন ডেলপিটা কি হবে? নতুন ডেলপি হচ্ছে এইচ কোনটা? স্যার ওই যে ডায়াগোনাল জ্যাকোবিয়ান। হ্যাঁ, আচ্ছা তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ তুমি এটা একটু পাশে লিখে রাখো তো। এখানে তারা এইচ লিখছে, আমি জানি না এক এক বই এক এক রকম লিখবে না। এটা জ্যাকোবিয়ান তো, এইচ মানে J1, এইচ মানে কি? J1 স্যার। সেলফটা স্যার। না হ্যাঁ সেল এইচ মানে J1। পাগলা করে ফেলতেছে এটা, এক এক বই এক এক রকম লিখবে। আমি এই কথাটা আবার এই স্লাইড থেকে বুঝাবো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, যেটা আমরা তো দুইটা বাইর করছিলাম। হ্যাঁ এই যে দেখো, না এই যে একটু আগে যে কাজ করলাম এটা সংক্ষেপে ওখানে ডিটেইলস, J1 J2 J3 J4। তাহলে H মানে কি? J1 না? জি স্যার। J1 স্যার। হ্যাঁ H মানে J1। H মানে J1, এই দুটা স্লাইড খুলে বসে আছে। H মানে J1, N মানে J2, হ্যাঁ N মানে J2। এই কথাটা তারা আগে লিখে দিচ্ছে, আবার বেশি পণ্ডিতি করছে। M মানে J3, হ্যাঁ জ্যাকোবিয়ান, এগুলো সব কিন্তু জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। N মানে J4, এই তো। সো এখন কিন্তু তুমি যে কোনো বই থেকে পড়লে বুঝতে পারবে
কোনো সমস্যা হবে না J4 তাহলে এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স তাহলে ফাইনালি মানে আমরা কি করব বলো ফাইনাল ফিনিশিং তো দিতে হবে আমরা সব এই চেঞ্জের রেসপেক্টে আমাদের জ্যাকোবিয়ানের যে চেঞ্জ সেটা বের করলাম ঠিক আছে এই যে দেখো কিউ এর ক্ষেত্রে কিন্তু এখানে দুটো ভ্যালু আছে কিন্তু এটা মাইনাস হবে ঠিক আছে ওকে জি, এটা স্যার। আমরা হ্যাঁ সূত্র অনুসারে জানি এখন আপডেট করব কিভাবে নতুন ভ্যালুটা আপডেট হচ্ছে তাহলে নতুন যে ডেল পি হবে তাহলে জ্যাকোবিয়ানের সাথে এই ডেল এটার গুণ প্লাস এই যে রেসপেক্টে যে চেঞ্জটা সেটা জাস্ট যোগ করে দেব তাই না তাহলে ল্যাগ ভিএন কে আমরা নতুন এন হিসেবে দেবো তাহলে নতুন যে ভ্যালুগুলো সেগুলো আমরা আবার বসাবো বসে আবার কি করব আবারও সেটা করো। আবারও হ্যাঁ ডেরিভেটিভ করে দেব ঠিক আছে আচ্ছা এবার দ্য প্রপার্টি অফ দ্য সামার অফ দ্য এলিমেন্টস রিডিউস কম্পিউটার টাইম এন্ড স্টোরেজ ট্রিটমেন্ট অফ দ্য জেনারেটর আচ্ছা আমরা টার্গেট হচ্ছে যে টাইমটাকে সেভ করা ফর এ জেনারেটর বাট দ্য রিঅ্যাকটিভ পাওয়ার Q1 ইজ নট স্পেসিফাইড বাট দ্য ভোল্টেজ ম্যাগনিটিউড ইজ স্পেসিফাইড কার জন্য জেনারেটর বাসের জন্য আমরা সেটা জানি তাহলে সেখানে আবারও আমরা আপডেটগুলো করে পুনরায় সেটা করতে থাকবো যাই হোক তাহলে এখানে আমরা যদি সংক্ষেপে বলি এখন বলবো স্যার অনেক বুঝছি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন আমাকে সংক্ষেপে বলে চলো আমরা এবার সংক্ষেপে আসলে কি করতে হবে সেটা একটু দেখে নেব হ্যাঁ সংক্ষেপটা এটাই ভালো হবে তার মাথা ঘুরে যাচ্ছে না এটা আমি আবার বলবো দেখো যতক্ষণ না তুমি ক্লিয়ার হবে আমরা দুইটা স্লাইড থেকে তোমাকে বুঝাবো যতক্ষণ না তুমি ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত অঙ্ক করতে পারবে না আচ্ছা এখানে যখন ইনপুট তার জন্য তো দুটার জন্য ধরবো ঠিক আছে ইনিশিয়াল ভ্যালুটা কত ধরে নেবো ভি এর জন্য 1 আর ডেল এর জন্য দেখতে কত হবে ডেল এর জন্য কত হবে বলো বুঝতে দিই দেখে বলতেছো না বলো ডেল এর জন্য কি হবে 0 জিরো না রেফারেন্স সাইকেল কি 0 ঠিক আছে তো ইনিশিয়াল হ্যাঁ জিরো হবে না ডেলের মান জিরো হবে হ্যাঁ 0 এই যে ভি এর জন্য 1 পার ইউনিট আর অ্যাঙ্গেলের জন্য কত 0 স্যার কেন তুমি জানো না রেফারেন্স বেস কত হয় 0 হয় স্যার জি স্যার কখনো 1 হয় অ্যাঙ্গেল তো কখনো 1 হয় না ঠিক আছে মানে আমাদের বেসিক কনসেপশন সোজা কথা বেসিক কনসেপশনটা ধরে নিব এর এখানে কিন্তু আবার হুঁশিয়ে লেখছে দেখো আই ইকুয়াল টু কোথা থেকে শুরু করছে যতটা হয় 10টা হলে 10টা 100টা হলে 100টা এবার আমাদের কাজ কি কম্পিউট পি এবং কিউ মনে আছে এবং ইকুয়েশনটা লিখছিলা জি স্যার হ্যাঁ এই ডেরিভেটিভ করতে গেলে 2 আসবে ওইটা ওদিকে আমরা যাচ্ছি না আমাদের বেসিক ইকুয়েশনে রয়ে গেছে আমরা বেসিক ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা এটা বের করব ঠিক আছে কম্পিউট পি এবং কিউ এই ইকুয়েশন থেকে বের করব ওকে আচ্ছা এরপর করার পর কি করব আমরা মনে আছে এক্সটেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করার আগে পার্থক্যটা বের করতাম আছে কি না 3 নাম্বার এই যে স্পেসিফাই এবং এই মাত্র যে ক্যালকুলেশন করলাম 14 9 একই দিয়ে এই দুইটা পার্থক্যটা বের করব ডেল পি ওকে তাও কোন বাসের এক ছাড়া বাকি সবগুলা ফর পিভি বাস যদি সেটা পিভি বাস হয় আমাদের আননোন কোনটা কিউ এবং আর কিউ হ্যাঁ ডেল এজন্য বলতেছি ফর পিভি বাস দ্য এক্সাক্ট ভ্যালু অফ কিউ ইজ নট স্পেসিফাইড আমরা জানি না বাট ইটস লিমিটস নোটটা আমরা জানা থাকি ইফ দ্য ক্যালকুলেটেড ভ্যালু কিউ আই এই যে এখানে যে কিউ আইটা বের করবা 4 দিয়ে উইদিন দ্য লিমিটস অনলি ডেল পি ইজ ক্যালকুলেটেড যদি দেখি যে এটা লিমিটের মধ্যে আছে হ্যাঁ তাহলে দরকার আছে এটা বের করার দরকার আছে এই না এবং স্যার কিউ দেখলাম যে আমাদের যে রেঞ্জের মধ্যে আছে তাহলে তো আমরা কোনো মেজার নেওয়ার দরকার নাই এখানে আমাদের এক্সট্রা কিউ সাপ্লাই দেওয়ার দরকার নাই এজন্য তখন আমরা শুধু কোনটা ক্যালকুলেট করব পিটা if the calculated value of q is beyond the limit then the appropriate limit is imposed and del q is also calculated যদি লিমিট ভায়োলেট করো তখন শুধু আমরা কিউ নির্ণয় করব ক্লিয়ার কথাটা জি স্যার তখন Limit যদি না থাকে। এখন যদি ডেল কিউ বের করি তাহলে আবারও ডেল পি এই সাবস্ট্রাকশনটা আসতেছে তখন এইটা অ্যাপ্লাই করব ঠিক আছে স্পেসিফাই মাইনাস এত সেই কথাটাই স্যার লিমিট ছাড়া কি ডেল কিউটা বের করা যাবে না না ডেল কিউ তো বের করবা করার পর একটা রেজাল্ট পাবা না জি স্যার পাবো আচ্ছা ধরো আমরা রেজাল্ট দেওয়া আছে 5 লিমিট হচ্ছে এরকম হ্যাঁ ডেল কিউ এর লিমিট হচ্ছে 5 এবং 6 এটা উদাহরণ দিয়ে বলতেছি এখন তুমি ডেল কিউ ক্যালকুলেট করে দেখলা এটা কত আছে 5.5 লিমিটের মধ্যে আছে 5.5 জি স্যার আছে তাহলে এই ইকুয়েশনে যে আপডেট করার দরকার নাই বসে চুপ করে থাকো শুধু এটার জন্য কাজ করো ওকে জি স্যার যদি দেখো যে না এটা লিমিটের বাইরে আছে ধরো 4.5 বা 6.5 তখন বলছে যে এটার জন্য হ্যাঁ এটাও বের করো হ্যাঁ স্যার বুঝতে পারছি কথাটা বলছে
এখন কম্পিউট দ্য এলিমেন্টস অফ দ্য জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এখন জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সে এই যে চেঞ্জটা পেয়েছে না, এই চেঞ্জের রেজাল্টে পিকিউ কি চেঞ্জ হচ্ছে সেটা বের করে। এই যে কোথায় আবার চলে যায় আগের জায়গায়। এখন আমার খটকা লাগবে না আশা করি, সোজা, আসলে কঠিন না সোজা। স্যার এখানে কি মূল ইকুয়েশন আমাদের চারটা তাহলে এটা, হ্যাঁ, এটা বের করে এই পার্থক্যটা বের করে এখানে অ্যাপ্লাই করব। কোথায়? এই যে এটাতে অ্যাপ্লাই করব। মানে এই যে তুমি ডেল পেয়েছো, ডেল্টা ডেল বা ডেল ভি, এটা রেসপেক্টে জ্যাকোবিয়ানে কি চেঞ্জ হবে সেটা আমরা আবারও দেখবো, ঠিক আছে? এটাই মূলত। আচ্ছা, পরের কাজটা আমরা করলাম, এটা করলাম। এই যে কম্পিউট দ্য এলিমেন্টস অফ দ্য জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, এই এলিমেন্টগুলো আমরা আবার বের করব ইউজিং দ্য এস্টিমেটেড ভি। এই যে এইমাত্র যেটা পাইলা এটা দিয়ে আমরা আবারও আপডেট করব। দেখছো, এই জন্য এনটা এন প্রাইম হয়ে গেছে, তাই না? এনটা এল প্রাইম এলটা এল প্রাইম হয়ে গেছে। আচ্ছা, এখনো বুঝবো না যে এটা আসলে কি বলতেছে। ইউজিং দ্য এস্টিমেটেড ভি এবং কোথায় এই যে এই 2 নম্বরের যে ভ্যালুটা আমরা ধরে নিছি, এগুলা দিয়ে আমরা এগুলো আপডেট করতে থাকবো। আচ্ছা, অবটেন ডেল ফ্রম দ্য ইকুয়েশন। তাহলে ডেল্টা এবং ডেল ভি যে পাইলাম সেখান থেকে এটাকে আমরা বের করে দিব। ইউজিং দ্য ভ্যালু অফ ডেল, দুটো চেঞ্জ থেকে ক্যালকুলেটেড স্টেপ 6 মডিফাই দ্য ভোল্টেজ ম্যাগনিটিউড এন্ড ফেজ অ্যাঙ্গেল। এখন এখান থেকে যে আপডেটেড ভ্যালুটা পাবো সেটা দিয়ে আমরা কি করব, আগের ভ্যালু এবং পরের ভ্যালু দুটো মিলে কি করব, যোগ করে নেব। স্টার্ট দ্য নেক্সট ইটারেশন। এবার এতটুকু হয়ে গেলে আমাদের কাজ শেষ। আমরা আবার কোথা থেকে শুরু করব, এখান থেকে। ক্লিয়ার? 2 নাম্বার থেকে আমরা এভাবে চলবে। হ্যাঁ মতো, বাট এটাই বলতেছি, এখানে আমাদের দুটো জিনিস খটকা লাগাচ্ছে। একটা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আর একটা হচ্ছে পোলার ফর্ম। এটাই, নাথিং এলস। তাহলে বাকি কিন্তু ঠিকই। এখন এটা দিয়ে আমরা বারবার শুধু আপডেট করে নিতে থাকবো আর কি, ঠিক আছে? কন্টিনিউ আনটিল স্কেডিউল পি আর অল বাসেস আর উইদিন দ্য স্পেস। ততক্ষণ পর্যন্ত আমরা করব। প্রোগ্রামটা থামবে কখন বা আমাদের কাজটা থামবে কখন, এই পর্যন্ত এটা তো দেয়া থাকবে, তাই না? ধরো এই পি এর জন্য এটা দেয়া আছে ধরো 1.1, যদি দেখি যে 1.1 এটা সমান, তখন স্টপ, আর করবো না। কিউ এর ক্ষেত্রে তাই, এটা প্রোগ্রামের একটা লেভেল। এই তো, এটা তখন বারবার রিপিট করতে থাকে। ক্লিয়ার? এই ক্যালকুলেট দ্য ফ্লোস এন্ড পাওয়ার এট দ্য স্ল্যাক এন্ড বাস এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার এজ দ্য গস সেটেল মেথড। এই যে কথাটা আগেই বলছে। এটা আমরা পরে বুঝবো, ফ্লোটা আমরা পরে বুঝবো। পরে বলবো যে আসলে স্যার ফ্লোটো সব তো একই রকম, আপনি আমরা যা করেছি তার সাথে এটা হুবহু একই রকমের আসলে। চলো আরেকটা শোনো, এটা লাস্ট, তোমাদের আর বিরক্ত করবো না। এই যে ওখানে জ্যাকোবিয়ান গুলো ক্লিয়ার না, তো এই যে এটা বোঝানোর জন্য যে স্যার আজকে এতটুকুই থাকলো স্যার। স্যার মাথার বুদ্ধি এতটুকু থাকতে। আরে এই ছেলেরা প্লিজ, আমরা যেটা টান নিতে পারছি না স্যার। না নেওয়ার জন্য না, আমরা এখন যেটা করতেছি এটা শুধু থিওরিটাকে বোঝার চেষ্টা করছি। স্যার নেক্সট ক্লাসে করি, আজকে এতটুকু বুঝে নিই স্যার ভালো করে। না আমি তো এখনো ওই মেথডটাই আবার বলতেছি। এই যে দেখো আগের গুলা না, হ্যাঁ এই যে ইকুয়েশনটা দেখাচ্ছিলেন তো স্যার। হ্যাঁ, এই যে আমি নিজে লিখে দিছি, এটা ওখানে ছিল না। এই যে থিটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটাই তো 1 এবং 2, এটা কিন্তু আমাদের মেইন বেসিক ইকুয়েশন যেটা আমি তোমাদের লেখাইছি, তাই না? জি স্যার। স্যার S1টা তো হচ্ছে P1 আর Q1 এর একত্রিত না? তো এখন আরে ভাই এই স্লাইডে তারা লিখছে আর কি। স্যার ওইখানের S1টাই P1 PI আর Q1 এর মানে একত্রে না? হ্যাঁ একত্রে একই। অনেক বইতে এটাকে জেকে দিয়ে লেখছে, অনেককে আইজে দিয়ে লেখছে। আই তো ঠিক আছে, তাই না? জি স্যার ঠিক আছে। হ্যাঁ আই ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু জে, এই তো সলভ। এখন না ইউরোপিয়ানরা ভোল্টেজকে ইউ দিয়ে লেখে, কি করবা? মানুষকে তুমি ধরে রাখতে পারবা? এখন ভি দিয়ে ইউ দিয়ে লেখে বলছে এটাই ভোল্টেজ, মানলে মানো না মানলে দৌড়ের উপর থাকো। তোমরা কি জানো যে ইউরোপিয়ান ফর্মে দুইটা, সারা বিশ্বে দুইটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে? বলো কি কি? হ্যাঁ আমেরিকান স্যার পাউন্ড, ওরা স্যার কেজি। না হয় ও জানে, একটা হচ্ছে IEEE আর একটা হচ্ছে IEC, তাই না? ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। ওই ও বলবো, ও কথা বলে না কেন? জি স্যার। হ্যাঁ, দুইটা স্ট্যান্ডার্ড। তো ইউরোপিয়ানরা ভিটি ইউজ করে, তারা যে যা ইচ্ছা তা করবে। আমরা আমাদের বেসিক ধরে রাখতে পারলাম। এই যে এখন দেখো, এখন আরো কিছু ক্লিয়ার করার জন্য মূলত আমি আবার এই স্লাইড আসছি। এই যে 1 এবং 2 কনস্টিটিউট দ্য সেট অফ নন লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন। যে বারবার বলতেছি, এটার মধ্যে তো নন লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন
হয় যেখানে the independent variables terms of the independent voltage magnitude per unit and phase angle আচ্ছা যেটা জানেন যেখান থেকে আমরা অ্যাঙ্গেল ভোল্টেজ ইত্যাদি একটা নন লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন ফর্ম করে। আচ্ছা এক্সপান্ডিং 1 and 2 বারবার বলেছিলাম এটা কিন্তু টেলিও সিরিজ, ওই যে 2টা আসছে এটা টেলিও সিরিজ থেকে আসছে, যখন দুটা টার্ম এক হয়ে যায় তখন দুটা মিলে যোগ হয় আর কি, আর হায়ার অর্ডার গুলো আমরা ওমিট করে দিই। হ্যাঁ তুমি দেখো টেলের এক্সপানশন যদি জসিম স্যার পড়ায় থাকে ওটা খুলে দেখো এবং প্রায় জায়গায় বিশেষ করে কোথায় জানো নন লিনিয়ার যেটা যে ফুরিয়ার অ্যানালিসিস কোন টপিকটা ছিল কোন সাবজেক্টটা, ওখানে দেখো প্রায় টেলর সিরিজ ইউজ হয়েছে এবং এটা আবার পাওয়ারে ইউজ হয়। হায়ার টার্মগুলো আমরা তখন অমিট করে দিই আর কি, কারণ ওগুলো খুব ছোট ভ্যালু আসে আর কি। আচ্ছা এবার ইনিশিয়াল এস্টিমেশন এন্ড নেগেটিভ অল হায়ার অর্ডার টার্মস রেজাল্ট ইন দা ফলোইং সেট অফ নন লিনিয়ার ইকুয়েশন, এই যে বললাম না। আচ্ছা এই যে আমরা বারবার বলেছি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, বুঝতে পেরেছো? তোমার একটা কথা বারবার বলতে চেয়েছি যে পি এর যে ভ্যালুটা এখানে শুধু পি এবং কিউ, কিন্তু এখানে শুধু পি, সবগুলো মিলে কিন্তু পি, তাই না? এই পুরোটা কিন্তু পি, এই পি কি না? আরে পুরোটা কিন্তু ডেল্টা পি। কিভাবে বুঝছো? এটাকে এক্সপান্ড করে দেখাইছে টেলর সিরিজ এক্সপান্ড লাগে না? এই যে দেখো 1 নাম্বার বাস হচ্ছে কি বাস স্ল্যাগ 2 3 4 5 একদম এন পর্যন্ত মানে তোমাকে এতগুলা করতে হবে। এখন বাস যদি 3টা থাকে বাইসে গেছে 2টা পর্যন্ত করতে হবে, আর যদি শুধু 2টা বাস থাকে তাহলে একটা করতে হবে। এজন্য এটা কিন্তু রিয়েল ভাবে দেখাইছে আর কি। এবং প্রতিটার জন্য দেখো ধরো 2 নাম্বার, তো 2 নাম্বারের জন্য একবার কার রেসপেক্টে দেখবো? ডেলের রেসপেক্টে না? স্যার হ্যাঁ এটাকে ডেলের রেসপেক্টে একবার দেখবো, আরেকবার কিসের রেসপেক্টে? বি এর রেসপেক্টে। এই পিটাকে এই যে উপর কি এই বরাবর সবগুলো পি না, এই লাইন বরাবর রো বরাবর, তাহলে এই পি। হ্যাঁ এখন বলতো স্যার সাথে তারে তুমি 2 নাম্বার করছো, 3 নাম্বার করবা না? ডট ডট 4 নাম্বার করবা না? এভাবে কত নাম্বার পর্যন্ত করবো? স্যার এন পর্যন্ত। এন পর্যন্ত। ভেরি গুড, এই তো বুঝে গেছি। তাহলে আমরা যদি একবার ডেল দিয়ে করি আরেকবার কি দিয়ে করব? বি দি স্যার। একইটাকে বি দিয়ে শেষ। এবার নিচের গুলা আবার কিউ, এই যে এই বরাবর কি কিউ না? জি স্যার। সেম কাজ, একবার ডেল দিয়ে করব এন পর্যন্ত, একবার কিউ দিয়ে। এটা তো জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। ক্লিয়ার? জি স্যার। প্রথমে খুব বিদঘুটে মনে হয়েছিল, এখন কি বিদঘুটে লাগতেছে? তার মানে তোমার কাজ হচ্ছে হ্যাঁ যতগুলা নোট ততগুলো একবার ডেলের জন্য করব, একবার ভি এর জন্য আপডেট দেখবো, চেক করবো, ঠিক আছে? এই নাথিং এলস। আরে তোমার মতো থাকতে তো আমারও এরকম লাগছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমার এই জন্য তো বলছি শুরুতে এই চ্যাপ্টার কি বলছে যে বর্তমানে কম্পিউটারের উন্নয়নের কারণে আমাদের এটা অনেক সহজ হয়ে গেছে। এই কথাটা বলার কারণ কি তুমি বুঝো নাই? এটা কিন্তু আগেই তোমার ক্লিয়ার করে রাখছে, এগুলো হাতে না, এগুলো কম্পিউটারে করতে হবে। ডিজিটাল কম্পিউটার কথা কেন লিখলো? আমি এই কথাটা কিন্তু তোমাকে বলছি, ফাস্টেস্ট ল মেমোরি। হ্যাঁ এই কথা বলার কারণ হচ্ছে যে আসলে আমরা এটা কম্পিউটার দিয়ে করতে হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ ডায়াগোনাল, আচ্ছা ডায়াগোনাল এন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো কি হবে দেখো। ডায়াগোনাল কি? পি বাই ডেল আই, তাই না? জি স্যার। আই ভি জে ওয়াই জে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু মডুলাস ইউজ করছে, আসলে আমরা মূলত এখানে ভ্যালুগুলো করে দিব। এগুলা কিন্তু মাইনাস কি হবে আমি ব্যাখ্যা করেছি, চিন্তা ভাবনা করতে পারবা না। আচ্ছা থিটা আই জে ডেল আই এগুলো আমরা আগেও পড়েছি, যেখানে জে আই সমান হবে না যখন মাইনাসটা আসবে। আচ্ছা ডায়াগোনাল অফ এই ঘুমাবা না। তাহলে এটা ছিল কার জন্য? জে ওয়ান এর জন্য। কার? জে ওয়ান। একইভাবে জে টু লাগবে না? জি স্যার। জে থ্রি, এই যে একইভাবে জে টু জে থ্রি করো। আচ্ছা এখানে পার্থক্যটা তুমি আমাকে বলতে পারবা? এটা কি দিয়ে করছো? ডেল না? কাকে? এটাকে, এই কোণাগুলোকে, ডায়াগোনালটাকে, তাই না? আর যখন অফ ডায়াগোনাল আসবে মনে আছে একটা 2 চলে আসবে না? জি স্যার। এই যে 2টা আসছে। জি স্যার, জি স্যার। আচ্ছা আবার জে থ্রি আসছে কিনা? জে থ্রিটা কোনটা? এইটা, তাই না? এটা আবার জে থ্রির জন্য একইভাবে জে ফোর এর জন্য আমরা বের করেছি, মনে থাকবে? এই সূত্রগুলো লিখে রাখতে পারলে ভালো হতো আর কি। এরপর আমরা কি করব? যে ভ্যালুটা দেয়া আছে
এবং যেটা বের করলাম কে মানে ক্যালকুলেটেড, জি স্যার এটা আবার কে রিলেক্সে ক্যালকুলেটেড দিয়ে কে দিয়ে মানে আপডেটেড ভ্যালু। আচ্ছা ওরা প্রোগ্রামের মতো করে লিখছে যে নতুন কেটা হবে, হ্যাঁ সেটা হচ্ছে এইভাবে আমরা পার্থক্যটা নেব, নিয়ে কার সাথে যোগ করব, পরের যে ভ্যালুটা পরবর্তীতে তার সাথে যোগ করে দিব না আগের ভ্যালুর সাথে, এই যে হয়ে গেছে আগের মতো হয়েছে। তাহলে আবারও দেখো সে সংক্ষেপে বলছে ফর ব্রিফ প্রসিডিউর টু সলভ দ্য পাওয়ার ফ্লো চেক দ্য লিমিট, যদি পিভি বাস হয় কিউ লিমিট আছে কিনা, যদি লিমিটের মধ্যে থাকে তাহলে আমরা কিউ আর ক্যালকুলেট করব না, ওই যে বইয়ের কথা, ঠিক আছে। আচ্ছা ফাইন্ড দ্য জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স বের করব, ফাইন্ড পিকিউটি কে বের করব আপডেট ভ্যালু থেকে, এটা যদি পিকিউ, আচ্ছা তাহলে পিভি বাস হলে কি দেখব, কিউটাকে, আর পিকিউ বাস হলে এল আর বি স্যার। পি দেখবো ডেল পি থেকে ডেল পি, কিউ থেকে ডেল কিউ, আবার পি থেকে ডেল পি, মানে কাজের কোনো শেষ নাই, তাই না? হ্যাঁ আচ্ছা এটা দরকার নাই, দুটাই দেখতে হবে। এরপরে আসো অ্যাঙ্গেল লাগবে না, খালি পি কিউ বের করলে হবে, পি কিউ বাসের জন্য এই অ্যাঙ্গেল লাগবে স্যার। অ্যাঙ্গেলটা বের করবো, সেখান থেকে কি আপডেট হলো ডেল কিউ, আর ডেল কিউ চেঞ্জ মানে ডেল পি চেঞ্জ হওয়া, একইভাবে পি এর জন্য ডেল কিউ বের করবো, সোজা কথা এই কাজগুলো খালি করতেই থাকবে, তাই না? চলো এবার অঙ্কতে যাই, অনেক কথা হয়েছে, এখন যদি প্র্যাকটিক্যালি না বুঝো স্যার আজকে অঙ্কটা না করি স্যার। না আচ্ছা না করি কিন্তু একটু দেখাই না, হ্যাঁ স্যার নিউটন রেফসন মেথডটা স্যার না এটাই দিব পরীক্ষা, সেটা শেষ হচ্ছে না স্যার। না স্যার আমার চিন্তা হচ্ছে স্যার এত কষ্ট করে এটা না করি স্যার, ওই গাউস রুল দিয়ে স্যার কমপ্লেক্স ফর্মটা আমি করে। বললাম তো আমি নিউটন রাফসন দিলে তুমি নিউটন রাফসনে করবা, ওরে আল্লাহ। দেখো তুমি অঙ্কটা করো তারপর বললাম তো। আচ্ছা ফিগার বিলো শোস, আমি তোমাকে ফ্লোটা দেখাই দিব তো, তোমরা শুধু শুধু থিওরি দেখে ভয় পাচ্ছ, ফ্লোটা দেখা দিলে বলবো যে স্যার এটা তো আমার কাছে সোজা মনে হচ্ছে। আচ্ছা এই অঙ্কটা মনে হয় আমি পড়াইছিলাম বা দেখাইছিলাম, তাই না? এটা কয়টা বাস সিস্টেম, এটা কয় বাস সিস্টেম স্যার 2 3 জি স্যার। এখানে দুইটা জেনারেটর আছে, হ্যাঁ পিজি পি এর ভ্যালু দেওয়া আছে, এগুলো কিন্তু পার ইউনিটে দেওয়া আছে সব, হ্যাঁ যদি পার ইউনিটে যদি দেয়া না থাকতো তাহলে ওই যা আছে তাকে আমরা 100 দিয়ে ভাগ করতাম, তাই না? ওরা 100 ধরে আবার বের করে দিছে, তোমার কাজ কমাই দিছে আর কি। আর ওটা যদি না থাকতো তাহলে এটা এখানে থাকতো 60, হ্যাঁ এখানে 60 থাকতো, এখানে থাকতো কত, ও হ্যাঁ এখানেও পার ইউনিটে বের করা আছে, এখানে থাকতো 80, এখানে 60 থাকতো, ওরা 100 দিয়ে বের করে 0.8 0.6, কথা বুঝতে পারছো? সো তোমার কাজটা কমে গেছে। আচ্ছা এই প্রশ্নে কি বলতেছে দেখো, the magnitude voltage as bus 1 per unit ধরা আছে এখানে, এগুলো তো দেয়া আছে আমরা তো বুঝতেছি, তারপর মুখে বলে দিছে বাস 3 তে দেওয়া আছে ফিক্সড 1 per unit উইথ রিয়েল পাওয়ার জেনারেশন, রিয়েল পাওয়ার কত দেওয়া আছে 3 নাম্বার বাসে, হ্যাঁ স্যার 3 নম্বর বাসে স্যার 0.8, এই যে 0.16 এইটা 3 নাম্বার, এই যে এটা 3 নাম্বার, এই যে 0.6, এই যে 0.6। আচ্ছা এই লোড কনসিস্ট অফ এত ইজ টেকেন ফ্রম 2, এই যে লোডটা দেওয়া আছে এস, হ্যাঁ এসডি, ডি মানে লোড বা ডিমান্ড। আচ্ছা এই লোড কনসিস্ট এটা দেওয়া আছে, এটা পেলাম। লাইন ইম্পিডেন্স এটাও গায়ের উপর দেওয়া আছে, যেখানে কারেন্ট দেওয়া আছে, এই যে লাইন ইম্পিডেন্স গুলো, লাইন কি দেওয়া আছে এই যে পণ্ডিতেরা, স্যার এখন ওয়াই তে নিতে হবে। হ্যাঁ এই জন্য এগুলো, হ্যাঁ এগুলো ইনভার্স করা লাগবে, এই জন্য কথাগুলো খেয়াল করবা যে কি বলতেছে। আচ্ছা এটা যদি আমরা জানি, এই জানা জিনিস চাই না তাহলে এটা আমরা একটু প্রুভ করি। আচ্ছা ইনভার্স করছো এখানে, এখন আমি বললাম যে কি বের করো, অ্যাডমিনিস ম্যাট্রিক্স বের করো, পারা যাবে? স্যার এগুলো এত মার্কস থাকবে না, এটা হচ্ছে রেশিও অনুসারে 5 মার্ক, ঠিক আছে? তোমার অঙ্কে যদি 10 হয় এটা হয়তো একটা 2 থাকবে। এখন আমি বললাম যে আইডেন্টিফাই করো, দেখো গায়ে কিন্তু দেয়া আছে, আইডেন্টিফাই করার কি আছে? 1 নম্বর বাস কি স্ল্যাক বাস না, আমরা জানি কি পিকিউ আননোন, 2 নম্বর বাস পিকিউ বাস, তাহলে আননোন হচ্ছে এটা, আর 3 নম্বর হচ্ছে পিভি বাস, তাহলে আননোন। এটা কি দেওয়ার দরকার আছে হুদাহুদি মার্কস দেওয়া? এখন পাওয়ারফুল ইকুয়েশন বের করা যাবে পার ইউনিটে?
আচ্ছা এটা দরকার নাই, এটা আমরা মেইন কোশ্চেন। 5 মার্ক আচ্ছা না ওটা দিব না, এত ফালতু জিনিস। স্যার আচ্ছা, এরকম দিলে তো এখন গস সাইডেল ইটারেটিভ মেথড বের করতে পারবা? গস সাইডেল মেথডে হ্যাঁ জি পারবা স্যার না? এটা সংক্ষেপে দেওয়া আছে আর কি, ওইভাবে করে ফেলবা। তুমি বই নিয়ে আচ্ছা আচ্ছা ভাই 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 ওটা যাওয়ার দরকার নেই, এটা দেখো ঠিক আছে, এটা দেখো। আমি দিলে এই যে এটা দিব, ক্যালকুলেট দা ওয়ান ইটারেশন ফর দ্য গস সাইডেল মেথড, পারা যাবে না? আচ্ছা হ্যাঁ কি ছিল এটা আমি কি জানি, ভিডিওটা কি ছিল? আর ইটারেশন করতেছি ফার্স্ট ইটারেশন, তাহলে আমরা ভি বের করব, কিউ বের করব এবং চেক করব লিমিটের মধ্যে আছে ইমেজিনে। মডুলাসটা নিছে আর কি, তোমরা মাইনাস ইউজ করো, সমস্যা নেই। আরে ভাই মাইনাসে মিলে দেয় নাই আর কি, মাইনাস মাইনাস মিলে তো প্লাস হয়ে গেছে, এই যে মাইনাস মাইনাস। আরে হ্যাঁ এটা কনফিউশন কেন ক্রিয়েট করছে? ঠিক আছে তোমার কথা ঠিক, দিয়ে নিও। আমি এই জন্য বারবার বলছি বইয়ের মতো করে করো, ওকে? একইভাবে ভিচু সব বের করতে পারবা না আপডেট দিয়ে। আচ্ছা আমরা পিভি বাসের জন্য আমরা জানি যে কিউ বের করতে হবে আর ডেল বের করতে হবে। সেখানে বলতে পারো স্যার আমরা ভি কেন বের করবো? আরে ভাই কিউ যে বের করলা এটা যে লিমিটের মধ্যে আছে থাকলে তো ঠিক আছে, আর না থাকলে লোয়ার লিমিট বা আপার লিমিট বসাবা, বসায় দেখবা না যে নতুন ভি এর অবস্থা কি, বুঝতে পেরেছো? হ্যাঁ তো হ্যাঁ ওইটা বসায়া সূত্রের এটা বসাবো না, ওই যে দেখো নতুন এই 0.4 বসায়া তখন ভিটাকে চেক করে বসাইতে হবে আপডেটেড ভি, সো এটা কিন্তু নির্ণয় করা লাগবে। শেষ কাজ, ওটা বই নিয়মে করে দিবা। এবার আসো আমরা কোনটা করতেছি, দেখি মানের মাথা কোনটা। তাহলে ওই বাসটা কি বাস ছিল? 2 নাম্বার বাসটা পিকিউ বাস ছিল ভাবে। আচ্ছা চলো পিকিউ যদি বাস থাকে তাহলে এস ইকুয়ালস টু, সেটা আমরা জানি সূত্রের, ঠিক আছে? সূত্রটা যেটা তখন বকবক করলাম, এটা আমাদের মেন সূত্র। আচ্ছা তাহলে এটাকে আমরা যদি রিয়েল পার্টটাকে আলাদা করি, তার সূত্র এটা ছিল জি স্যার জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা তাহলে এখানে কয়টা বাস টোটাল? এই টোটাল বাস কয়টা? টোটাল বাস এই যে 1 থেকে 3, এই যে 1 থেকে 3 দেখছো এন এর জায়গায় 3। আচ্ছা এটাকে তুমি যদি এক্সপান্ড করো ভি ওয়াই, হ্যাঁ তাহলে কি থাকে পি এর জন্য? এখন বলতে পারো এটা টুটা আসে নাই কেন? টু আসে নাই, আরে এখন তো ডেরিভেটিভ করি নাই তো, আমরা শুধু আলাদা করছি। হ্যাঁ যে পি পি যখন ডেলে যাব তখন না টুটা চলে আসবে, তাই না? জি স্যার ওকে বুঝছো টুটা কোথা থেকে আসছে? আচ্ছা যাই হোক, একইভাবে কিটা আমরা কিউ করতে পারি কিনা? জি স্যার হ্যাঁ এই টুটা আসবে কখন? আমরা ডেল দিয়ে করলে না, ডেল তো এখনো নেই নেই, মেন সূত্রটাই না দেখাচ্ছি। একইভাবে ওকে ডি স্কয়ার এত। আচ্ছা এবার চলো আমরা বাসগুলো কি কি আছে, ডেল পি2 ডেল পি3 তাহলে 2 নাম্বার বাসের জন্য আমাদের কি কি লাগবে বের করা? ওখানে কিউ লাগবে তাই না, জি স্যার পি লাগবে, আর 3 নাম্বার বাস কি ছিল? বাস পি কিউ ছিল পি2 নাকি? আচ্ছা আবারও যাই, তুমি নাহলে ভুলাই ছবিটা দেখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ দেখতে হবে, নাহলে বারবার ভুলাই ফেলতেছি। তাহলে আমাদের বাস অনুসারে আগাইতে হবে, না উল্টা পাল্টা হয়ে যাবে। এটা কি বাস? স্যার এটা শুধু পিবি পিভি কত নম্বর বাস? স্যার 3 নাম্বার বাস 3 নাম্বারে পিভিটা না, আর এটা এটা পিকিউ স্যার পিকিউ। পিকিউ যেটা ভি জানা লাগবে না? ঠিক আছে এটা আগামীকাল করো, বুঝবা না।
স্যার আজকাল না স্যার। হ্যাঁ, আরো কিছু কাহিনী আছে ওই যে schedule টেজিউল, এটা লম্বা তো না, আমি তোমাদেরকে এটা পড়াবোই যত সময় লাগুক, এটা পড়াবো তোমাদেরকে। কারণ হ্যাঁ, তোমরা যদি হাই স্টাডিতে যাও, পাওয়ার ফ্লো বলতে নিউটন রাফসন মেথডটাকে ইউজ করে, ঠিক আছে? সো এটা যেহেতু আজকে শেষ করতে পারবো না, এটা থিওরিটা একটু পড়ে আসো। হ্যাঁ, আমি দুটোই দিয়ে দিব। স্যার আজকে এক্সারসাইজ দিয়ে দিন স্যার। হ্যাঁ, লেকচার দিব, প্রয়োজন অঙ্কও দিব, যে যতটুকু পারে বুঝো আর কি, ওটার সাথে মিলাও, না পারলেও সমস্যা নেই, কারণ আমরা ফ্রেশ। স্যার স্লাইডটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, স্লাইড দিব সব কিছু। ওকে, আজকে অনেক পেইন লাগলো না নিউটন রাফসনে গিয়া, কিন্তু বিলিভ মি, তুমি যখন অঙ্কটা করে ফেলবা বুঝার পরে, তখন বলবা যে স্যার এটাই আমার কাছে মনে হয় তুলনামূলক সহজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কত